আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো সবাই। তো ডে অফ কেমন কাটাইলা? গতকালকে তোমাদের অফ ছিল, পরীক্ষা ছিল না, এক্সাম ছিল না, ক্লাস ছিল না। আচ্ছা, স্বাদ লাগছে যে শান্তি ছিল। একজন বলছে যে গুড, উৎস, প্যারা নাই, চিল, অনেক ভালো। ভালো ছিলাম, মোটামুটি সবার ভালো কাটছে, তাই তো? তো ঠিক আছে। আহ, এখনো অনেকে জয়েন দেয় নাই, তো আমরা আর 2-1 মিনিট ওয়েট করি, হ্যাঁ, দেন ক্লাসটা স্টার্ট করব। আর আজকে ভোকালে থাকবে তোমাদের আজিজ ভাইয়া, আর কিউএনএ তে থাকবে আব্দুল্লাহ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন ভাইয়া? এই তো আছি ভাই, আলহামদুলিল্লাহ। কালকে নাকি বন্ধ ছিল ভাই? আমি মিউট হয়ে গেলাম না ভাই? মিউট হয়ে গেলেন? হ্যালো? আমার কথা কি শোনা যায়? আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে উদ্ভাসের নবম শ্রেণী একাডেমিক প্রোগ্রাম 2022-এর আজকের গণিত লেকচারে। আমি আব্দুল আজিজ ইনশাআল্লাহ থাকবো আপনাদের সাথে আগামী 120 মিনিটের মতো। আলোচনা করবো হচ্ছে আপনাদের বইয়ের অনুশীলনী 1-এর বাকি অংশটুকু নিয়ে। গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে গিয়ে আহ কিছু অংশ, কিছু অংশ বলতে কি যোগ বিয়োগ, তারপরে হচ্ছে অন্যান্য যে কাজকর্ম, কিভাবে আবৃত্ত দশমিক, ভগ্নাংশ, একটু ওয়েট, কিভাবে হচ্ছে গিয়ে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয় যদি কখনো ইয়া থাকে, পৌনঃপুনিক থাকে, সেগুলো হচ্ছে মোটামুটি আমরা শিখেছিলাম গত ক্লাসে। তো আজকে ক্লাসে হচ্ছে আমরা, আজকে ক্লাসটা গত ক্লাসের তুলনায় অনেক বেশি ইজি, কারণ হচ্ছে গত ক্লাসটা যারা মন দিয়ে করেছে তাদের হচ্ছে আজকে ক্লাসটা বুঝতে এত একটা সমস্যা হবে না। তো এছাড়াও হচ্ছে গিয়ে নতুন যারা, তাদেরও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ যদি আপনি আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে করেন। তো আমরা ফার্স্টে হচ্ছে চ্যাট বক্সে একটু জানিয়ে দিব কে কেমন আছে, যেমনই থাকি না কেন আলহামদুলিল্লাহ লিখবো, কারণ আমরা অনেকের চেয়ে ভালো আছি। ভাইয়া ফার্স্ট চ্যাপ্টার এখনো শেষ হয় নাই? না শেষ হয়নি, হবে ইনশাল্লাহ। ওকে, আজকে তারিখটা হচ্ছে খুব সুন্দর, আমি জানি না আপনারা হচ্ছে গিয়ে জ্ঞাত নাকি। আজকে হচ্ছে কি একটা প্যালিন্ড্রোমিক ডেট, প্লাস হচ্ছে এই তারিখ হচ্ছে লাস্ট কবে আসছিল, সেটা হচ্ছে 1 জানুয়ারি, 1 জানুয়ারি না, 11 নভেম্বর 1111-তে আসছিল মোস্ট প্রবলি, এরকম কিছু একটা। তো আজকে তারিখটা প্যালিন্ড্রোমিক মানে কি? প্যালিন্ড্রোমিক মানে হচ্ছে এই সাইড দিয়ে পড়লে যা, ওই সাইড দিয়ে পড়লেও তা। অর্থাৎ 22022022, এদিক দিয়ে পড়লেও 22022022। এরকম প্যালিন্ড্রোমিক তারিখ অনেকগুলোই আছে, কিন্তু আজকে তারিখে বিশেষত্বটা হচ্ছে গিয়ে এখানে দুই অনেক বেশি। দুই কয়টা, প্রায় হচ্ছে গিয়ে 6টা। এরকম একই ডিজিট এতগুলা হচ্ছে গিয়ে নর্মালি থাকে না কোনো তারিখে। মানে আমরা তো গত 100-200 বছরে পাই নাই আর কি। তো আপনারা হয়তো বা পান নাই।
তো এই কারণে হচ্ছে কি তারিখটা মোটামুটি স্পেশাল বলা যায়। আবার এরকম একটা তারিখ সম্ভবত কবে আসবে, এরকম একটা আসবে হচ্ছে 2222-এ আসবে, 22 ফেব্রুয়ারি 2222, ঠিক আছে। আমরা সুন্দর একটি তারিখে হচ্ছে গিয়ে ক্লাস করছি, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, এই জন্য আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এখানে প্রথমেই আপনার একটা পোল পোল না সরি গত ক্লাসের বাড়ির কাজ নিয়ে একটা স্লাইড আছে। তো যারা করেছিলেন তারা আসলে হচ্ছে গিয়ে একটু মিলিয়ে নিতে পারেন। এটার 1 নাম্বারটা বলছে হচ্ছে দুইটা মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে। আমি জাস্ট হচ্ছে অ্যান্সার গুলো লিখে দিচ্ছি। এটার মূলদীয় ভগ্নাংশ দুটো হবে হচ্ছে একটা 2307, উপর হবে হচ্ছে 2307 ডিভাইডেড বাই হবে 9990, আর আরেকটা হবে হচ্ছে গিয়ে বি, এটা হচ্ছে এ, আর বি হবে হচ্ছে 198 ডিভাইড বাই 90। এটা যদি আপনি এভাবে রেখে দেন কোনো সমস্যা নাই, আবার যদি আপনি একটু ভাঙেন তাহলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। এবার এরপরটা বলছে হচ্ছে a প্লাস বি প্লাস সি কত। তো a প্লাস বি প্লাস সি আপনি একটু কাইন্ডলি বের করেন, যদি যদি বাসায় করে থাকেন তাহলে এরকম কিছু একটা আসার কথা, 3.36022238 02238 এরকম কিছু একটা আসার কথা। আর √5 একটি অমূলদ সংখ্যা, এটা নিয়ে হচ্ছে গত ক্লাসে আমরা গল্প আসলে কম করি নাই, অনেক কিছু বলছি হচ্ছে √2 একটি অমূলদ সংখ্যার প্রমাণে। তো যাদের একটু সমস্যা হয়েছে এটা করতে, তারা একটু গত ক্লাসের রেকর্ডিংটা একটু দেখে নেবেন, যেখানে আমরা এটা প্রমাণ করেছিলাম √2 একটি অমূলদ সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, ও আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, অনেকে সালাম দিয়েছিলেন, ওয়ালাইকুম আসসালাম। এগুলো তো অ্যান্সার ভাই লিখবো কিভাবে? আচ্ছা, লিখবো কিভাবে এটা বলি নাই কেন, কারণ হচ্ছে যে আমরা গত ক্লাসে একটা যোগ দেখেছিলাম ভাইয়া, তো ওই যোগটা হচ্ছে কিভাবে করেছি ওটা দেখলেই হবে। আর মূলদীয় ভগ্নাংশে তো প্রকাশ হয় যে নর্মালি আপনার নিচে কয়টা 9 থাকে আর দশমিকের পরে কয়টা পৌনঃপুনিক ছাড়া থাকে, অতগুলো শূন্য দিতে হয়। তো এটাও আমরা গত ক্লাসে দেখেছিলাম, এটা এত একটা কঠিন কিছু ছিল না ভাইয়া, আলাদা করে বলার মতো এত একটা কঠিন কিছু না। আজকে ক্লাসের শুরুতে একটা পোল কোশ্চেন থাকবে, চেষ্টা করেন একটু পোল কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার করার। সময় পাবেন হচ্ছে 2 মিনিট। প্লিজ কেউ ক্যালকুলেটর ইউজ করবেন না, ক্যালকুলেটর ছাড়া করার চেষ্টা করেন। ভগ্নাংশে প্রকাশ করে যোগ করলে হবে না। ভগ্নাংশে প্রকাশ করে যোগ করলে একটা ভেজাল আছে। ভেজালটা হচ্ছে আপনার লাস্টে যে যোগফলটা আসবে সেটা হচ্ছে গিয়ে ভগ্নাংশেই আসবে, বুঝছেন। তো ওই ভগ্নাংশে যেটা আসবে ওইটাকে আবার পৌনঃপুনিকে নিতে হবে, তো এটা একটা ভেজাল। তো এখন আমার খাতায় যদি আপনি করেন তাহলে আমি কাটবো না, ভগ্নাংশ রেখে দিলে সমস্যা নাই, কিন্তু স্কুলের টিচার কাটবে নাকি কাটবে না সেটা আমি জানি না, বুঝছেন। তো এই জন্য বলি সবাইকে, আপনি হচ্ছে গিয়ে ওই যে পৌনঃপুনিকে রেখেই হচ্ছে যোগটা করবেন, এটা হচ্ছে গিয়ে নিরাপদ। আরো একটা গুড নিউজ আছে, গুড নিউজটা হচ্ছে গিয়ে স্কুলে এটা আসবেই না ইনশাল্লাহ, বুঝছেন। এগুলো পরীক্ষা নর্মালি আসেই না, এখান থেকে এই চ্যাপ্টার থেকে আসলে বেসিক্যালি আপনার এমসিকিউ আসে আর কি। আজিজ ভাই, আমার 6, 7, 8 একদমই পড়া হয়নি। এখন আমি অনেক পিছিয়ে গেছি, এখন আমি কিভাবে পড়লে ভালো হবে ভাইয়া, প্লিজ সাজেশন দেন। 6, 7, 8 চ্যাপ্টার কি পড়াইছি আমরা? কোন ক্লাস 9? 6, 7, 8 তো এখনো পড়াইনি ভাইয়া, ওটা তো সবে শুরু। এই ওয়েট, 6, 7, 8 ক্লাস 6, 7, 8 ইনাইলা। ওহো, এখন আরে সরি ভাই, আমি ভাবতেছিলাম আবার অধ্যায় 6, 7, 8। আচ্ছা, 6, 7, 8 পড়েন নাই? 6, 7, 8 পড়েন নাই? হুম হুম আচ্ছা, তো একটু দেখি এইটার অ্যান্সারটা কি হবে। ওইটা মাশাআল্লাহ অনেকেই পেরেছেন, অনেকেই পারেননি। আমরা একটু দেখি আসলে কি হয় রেজাল্টটা। 33% মানুষ দিয়েছেন 1 নাম্বারটা, ওকে।
আজকে স্ক্রিনটাকে কিন্তু ইয়ে করলে কিরকম আসে, এটা অন্যরকম লাগে। আমরা আজকে সাদা কালো মিলিয়ে পড়বো, বুঝছেন? আচ্ছা, তো এখানে দেখেন নিচের কোনটি মূলদ সংখ্যা, এটা আপনার কাছে হচ্ছে গিয়ে বের করতে বলছে। তো আমরা একটু প্রত্যেকটাকে একটু চেক করে দেখি। তো এটাকে কিভাবে চেক করা যায়? এই √27 কে আমরা কি লিখতে পারি দেখেন, √27 কে আমরা লিখতে পারি √9 × 3। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে √9 × 3। আর 9 কে রুট করলে কত আসে? আচ্ছা, এইটাকে আবার ভেঙে লিখি, এটা হচ্ছে √9 ইন্টু হচ্ছে √3। সো 9 কে রুট করলে আসে হচ্ছে 3, আর এটা তো √3, সো এটা এরকমই থাকবে। তো আমাদের উপরে কি আসতেছে? উপরে আমরা √27 কে লিখতে পারতেছি 3√3। আর নিচে যে √48 আছে, এটাকে আবার কি লেখা যায় দেখেন, √48 মানে হচ্ছে √16 × 3। √48 মানে হচ্ছে √16 × 3। এই 16 কে রুট করলে কত আসে? 4, আর 3 তো 3 এর মতোই থাকবে। তো নিচে পাচ্ছি হচ্ছে আমরা 4√3। তো এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কি থাকে? কাটাকাটি করলে থাকে হচ্ছে 3/4। তো আমরা জানি কি মূলদ সংখ্যা হলে কি করতে হবে? মূলদ সংখ্যা হলে হচ্ছে আপনার জাস্ট একটা ভগ্নাংশ আকারে প্রকাশিত থাকতে হবে। তো এখানে আমরা দেখছি একটা ভগ্নাংশ আকারে প্রকাশিত আছে, তার মানে উত্তর হবে হচ্ছে 1 নম্বরটা। বাকিগুলোকে আপনি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবেন না। তো এখন কিছু শ্রেণীর মানুষ এখানে হচ্ছে বিক্ষোভ শুরু করে, তো বলে ভাই আপনি কি দুষ্টামি করতেছেন? ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না মানে কি? এগুলো কি আপনার ভগ্নাংশ মনে হয় না? এগুলোকে অন্য কিছু মনে হয় না? এগুলো আসলে ভগ্নাংশ, ঠিক আছে, কিন্তু এই ভগ্নাংশগুলোর উপরে আর নিচে পূর্ণ সংখ্যা নাই। একটা মূলদ সংখ্যা তখনই হয় যখন তাকে ভগ্নাংশে প্রকাশ করা যায় এমন ভাবে যাতে লবেও থাকে একটা পূর্ণ সংখ্যা এবং হরেও থাকে একটা পূর্ণ সংখ্যা। তো এখানে দেখেন লবে আর হরে দুই জায়গায় কিন্তু পূর্ণ সংখ্যা নাই ভাইয়া। লবে যেটা আছে এটা একটা হচ্ছে অপূর্ণ বর্গ সংখ্যার আপনার বর্গমূল, ঠিক আছে। তো এখানে তো এটা তো √7 কিন্তু নাই। মনে রাখবেন সবসময় সকল অপূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। এই কথাটা এখানে লিখে দিই, আগের দিন বলেছিলাম, তো এখানে আরেকবার লিখে দিই, সকল অপূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। তো এটা একটু মাথায় রাখবেন। অপূর্ণ বর্গ সংখ্যা মানে কি? অপূর্ণ বর্গ সংখ্যা মানে হচ্ছে যেমন 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, 64 একটা পূর্ণবর্গ সংখ্যা, 81 একটা পূর্ণবর্গ সংখ্যা, এগুলো হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা। তো আপনার অপূর্ণ বর্গ তাহলে কোনগুলো? যেমন 17, যেমন 19, তারপরে মনে করেন হচ্ছে গিয়ে 21, এগুলো হচ্ছে কি আপনার অপূর্ণ বর্গ সংখ্যা। মানে এগুলাকে আপনি যখন বর্গমূল করেন তখন একটা পূর্ণ সংখ্যা পান। এগুলাকে বর্গমূল করলে আপনি একটা পূর্ণ সংখ্যা পান, কিন্তু এগুলাকে বর্গমূল করলে আপনি পূর্ণ সংখ্যা পাবেন না। তো এই হচ্ছে গিয়ে ঘটনা। তো আশা করি বুঝতে পেরেছেন এটা অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে হচ্ছে 1 নাম্বারটা। তো চলেন হচ্ছে আমরা পরের স্লাইডে যাই। আমরা আজকে করবো হচ্ছে আবৃত্ত দশমিকের গুণ। এটা ইজির চেয়েও সহজ ভাই, এটা খুবই সহজ একটা টপিক। মানে এটা আমি যদি আপনাকে নাও করাই দিই আপনি নিজে নিজেই পারার কথা আর কি, বুঝছেন? জিনিসটা এতটাই ইজি। তাও হচ্ছে কি আমরা ভদ্রতার খাতিরে করবো। ফার্স্ট হচ্ছে আমরা এটা দেখবো। আচ্ছা, এর আগে একটু আপনারা একটু কাইন্ডলি চ্যাট বক্সে জানাবেন যে ভাই আগেরটা বুঝছেন নাকি। ভাইয়া ভুল করে অমূলত পড়ে নিয়েছিলাম। আহারে, মানুষ তাই দেখে যা সে দেখতে চায়। মানুষ তাই দেখে যাতে যা সে দেখতে চায়। ভাই আমি হিফজও করেছিলাম। ও আচ্ছা আচ্ছা, আপনি হিফজও করার কারণে 6, 7, 8 পড়তে পারেননি। তো মাশাআল্লাহ, আল্লাহর রহমত তো আছেই। অনেক কথা, বুঝছেন, ব্যাপক কথাবার্তা, শুরু করলে থামবো না। ভাইয়া পৌনঃপুনিককে ভগ্নাংশে রূপান্তর করতে যে স্টেপস গুলো অবলম্বন করবো সেগুলোকে মুখস্থ করবো নাকি মনে রাখলেই চলবে? এটা কি ধরনের কোশ্চেন হলো ভাই? মুখস্থ করবো নাকি মনে রাখলেই চলবে? দুইটা জিনিস কি আলাদা নাকি? মুখস্থ করবো নাকি মনে রাখলেই চলবে? এটা দুইটা জিনিস কি আলাদা? যাহা বাবার নাম তাহাই তো পিতার নাম। আচ্ছা, জ্যামিতি পারবেন, জ্যামিতি পারবেন, জ্যামিতি সবারই একটু শুরুতে একটু টাফ লাগে ভাই। জ্যামিতি পারবেন, সবারই একটু শুরুতে টাফ লাগে, একটু সমস্যা হয় প্রথমে। আচ্ছা, তো চলেন হচ্ছে এটা একটু দেখি। তো আমরা গত ক্লাসটা যারা করিনি তারা একটু মনোযোগ দিয়ে এই পার্টটা একটু শুনি, তাহলে হচ্ছে ইনশাআল্লাহ উপকৃত হব। এই যে পৌনঃপুনিক আছে 8 এর উপরে আর 2 এর উপরে নাই, এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যতগুলোর উপর পৌনঃপুনিক থাকবে ততগুলো 9 দিব। তো আমি দেখতে পাচ্ছি, আপনারা সম্ভবত দেখতে পাচ্ছেন, এখানে একটার উপর পৌনঃপুনিক আছে, এজন্য একটা 9 দিলাম। আর দশমিকের পরে পৌনঃপুনিক নাই কয়টার উপরে? দশমিকের পরে পৌনঃপুনিক নাই হচ্ছে একটার উপরে। তো দশমিকের পরে যতগুলোর উপর পৌনঃপুনিক থাকবে না ততগুলো হচ্ছে শূন্য দিবেন।
আচ্ছা, এবার উপরে কি লিখবেন? উপরে লিখবেন 20R মাইনাস দশমিক এর পৌনপুনিক ছাড়া যতটুকু অংশ থাকবে, পৌনপুনিক ছাড়া যতটুকু অংশ, পৌনপুনিক ছাড়া কতটুকু অংশ আছে? 2। এই 28 থেকে 2 বাদ দিয়ে দিবেন। এবার হচ্ছেন পরেরটা, এখানে পৌনপুনিক আছে কয়টার উপরে? 2টার উপরে। সো কয়টা 9 হবে? 2টা 9 হবে। আর দশমিকের পরে পৌনপুনিক নাই কয়টার উপরে? দশমিকের পরে পৌনপুনিক নাই এমন কোনো সংখ্যাই নেই, সো কোনো জিরো হবে না। উপরে কি লিখবো? উপরে পুরা সংখ্যাটা লিখবো, উপরে পুরা সংখ্যাটা লিখবো 4218। এবার মাইনাস করবো কত? পৌনপুনিক ছাড়া যে অংশটুকু আছে সেটা মাইনাস করবো। তো পৌনপুনিক ছাড়া কি অংশ আছে? 42, আমরা মাইনাস করবো হচ্ছে 42। তাহলে এখান থেকে আমরা এবার একটু হিসাব নিকাশ করতে হবে, এই হিসাব নিকাশটা একটু মানে ভেজাল, তো তাও হচ্ছে আমরা করবো, এখন কিছু তো করার নাই। উপরে আসে হচ্ছে 26, নিচে আসে 90। এখানে উপরে আসবে হচ্ছে আপনার 4176, আর নিচে কত আসবে? নিচে আসবে হচ্ছে 99। এরপরে এটা একটু ক্যালকুলেটর আপনি একটু হিসাব নিকাশ করে দেখেন ক্যালকুলেটরে কত দেখায়। এটা একটু কাইন্ডলি ক্যালকুলেটর হিসাব নিকাশ করে দেখেন, এই যে 90 ইন্টু 99 কত আসবে, আর এটা ইন্টু এটা কত আসবে। আর চাইলে হচ্ছে আপনারা এখানে কিছু কাটাকাটিও করতে পারেন, বুঝছেন? এটাকে 2 দিয়ে কাটতে পারেন, এটাকে দিয়ে কাটতে পারেন, এটাকেও 2 দিয়ে কাটতে পারেন। তো কাটাকাটি করে লিখলেও হবে, কাটাকাটি না করে লিখলেও হবে। কিন্তু আমি একটা সমস্যায় পড়বেন, যেটা সেটা হচ্ছে অপশন যদি থাকে, যদি এমসিকিউ তে অপশন থাকে তাহলে হচ্ছে কি একটা সমস্যায় পড়বেন। কিন্তু বিগত অভিজ্ঞতা থেকে বলি, সেটা হচ্ছে গিয়ে নর্মালি এই টাইপ কোশ্চেন হচ্ছে কি এমসিকিউ তে দেয় না। অন্যান্য যেমন হচ্ছে কোনটি অমূলদ সংখ্যা বা কিভাবে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে হয়, ওই টাইপ জিনিসগুলো হচ্ছে এমসিকিউ তে নর্মালি দেওয়া হয়। ঠিক আছে, সো এটা নিয়ে এত একটা ঘাবড়ানোর কিছু নেই, এটা ক্যালকুলেশন করে আপনার যেটা আসবে সেটাই হচ্ছে গিয়ে অ্যান্সার। ঠিক আছে, তো এটা নিয়ে এত একটা ভেজাল করার কিছু নাই। ও অবশ্যই এটাকে দশমিকে লেখার দরকার নেই ভাইয়া, এটাকে যদি আপনি ভগ্নাংশে লিখেন কোনো সমস্যা নেই, ভগ্নাংশে লিখলে কোনো সমস্যা নাই, টিচার ইনশাআল্লাহ নাম্বার কাটবে না, আসবেই না পরীক্ষায়, কাটবে কি, এই হচ্ছে কথা। আলহামদুলিল্লাহ ভাই, ব্ল্যাক কেমন কেমন লাগে? কেমন কেমন লাগে সমস্যা নেই, এটা হোয়াইট বানায় দেওয়া যাবে, ব্ল্যাক কে হোয়াইট বানায় দেওয়া যাবে, প্যারা নেই। আচ্ছা, তো চলেন এবার হচ্ছে আমরা একটু পরেরটা দেখি। এই যে এখন আবার আমরা হচ্ছে কি সাধারণ ভগ্নাংশ প্রকাশ করব, আবার চলেন সাধারণ ভগ্নাংশ প্রকাশ করি। তো এটাকে আমরা ফার্স্টে কি লিখবো? ফার্স্টে হচ্ছে গিয়ে যতগুলোর উপর পৌনপুনিক আছে, দেখেন পৌনপুনিক আপনি ভাবতেছেন যে 2টার উপরে আছে, না ভাই, পৌনপুনিক আসলে 2টার উপরে নাই, পৌনপুনিক কয়টার উপর আছে? পৌনপুনিক আছে হচ্ছে এখানে 4টার উপরে, পৌনপুনিক এখানে আছে 4টার উপরে, অর্থাৎ এই প্রথমটার শেষেরটার উপর দেওয়া মানে হচ্ছে এই 4টার উপরে পৌনপুনিক আছে। তাহলে কয়টা 9 দিব? তুমি এরকম হয়ে যাচ্ছ কেন? এখানে 9 দিব হচ্ছে 4টা, এখানে 9 দিব হচ্ছে 4টা, আর উপরে কত লিখবো? উপরে লিখবো 2 2 7 1 8, মাইনাস কত হবে? মাইনাস হবে একটা 2। ভাগ কি? ভাগ হচ্ছে কি এখানে পৌনপুনিক আছে কয়টার উপরে? যতগুলোর উপর পৌনপুনিক থাকবে ততগুলা 9, যতগুলোর উপর পৌনপুনিক থাকবে না, দশমিকের পরে যতগুলোর উপর পৌনপুনিক থাকবে না ততগুলো 0। এবার পুরো জিনিসটা একবার লিখবো, 1 9 1 2 মাইনাস পৌনপুনিক ছাড়া যে অংশটুকু আছে সেটা লিখে ফেলবেন, মাইনাস 19। তো এখান থেকে আপনি হিসাব করে কত পাবেন? এখান থেকে হিসাব করে পাবেন হচ্ছে 1893 ডিভাইডেড বাই 990। আর এখানে কত পাবেন? এখানে হিসাব করে পাবেন হচ্ছে 716, এখানে হচ্ছে 2 2, আর নিচে কত? 9999। এখন যদি আপনি ইনটু করেন, এখন যদি আপনি ভাগ সরাই এটাকে যদি ইনটু করে ফেলেন, তাহলে এটা নিচে চলে আসবে আর উপরে চলে আসবে এটা, আর এখানে কি থাকবে? নিচে থাকবে হচ্ছে 4টা 9। তো এরপর হচ্ছে কি আপনি ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করিডোর হচ্ছে বা ক্যালকুলেটর দিয়ে দিতে পারেন, দিয়ে দিলে হচ্ছে ইনশাআল্লাহ দেখাবে হচ্ছে 120 ডিভাইডেড বাই 101। ঠিক আছে, ক্যালকুলেশন হচ্ছে গিয়ে ভাই আলাদা করে দেখানোর দরকার নেই, এটা আপনারা নিজেরাই একটু হিসাব নিকাশ করে করে বের করবেন, ঠিক আছে, যে কোনটা কত আসে না আসে। তো এই হচ্ছে গিয়ে কথাবার্তা। ভাইয়া বাই এনি চান্স যদি চলে আসে তখন কি করব? কি করবেন মানে বুঝিনি, কোনটা কোনটা চলে আসলে কি করবেন ভাই বলেন? আসবে দশমিক আর ভগ্নাংশ কি কি ক্যালকুলেটরে একই হয় না? বুঝিনি, কথাটা বুঝিনি ভাইয়া। ভাইয়া গানটা কেমনে করলেন? গান কই? ও সরি সরি, গান না, গুণ গুণ, সরি 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 সরি, গুণ, গুণটা কেমনে করলেন? কোন গুণটা? এখানে গুণটা? ও আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আপনি 2 দিয়ে কাটবেন, তাহলে আসবে হচ্ছে 13,
আবার 2 দিয়ে কাটবেন, এখানে আসবে হচ্ছে 45, বুঝছেন? তারপরে এটাকে হচ্ছে 3 দিয়ে কাটবেন, 3 দিয়ে কাটলে কত আসবে? 1 3 9 2, এটাকে হচ্ছে গিয়ে 3 দিয়ে কাটবেন, কত আসবে? 15, ঠিক আছে? আর কি যাবে? 11 3 14 15, আবার যাবে, আবার এটাকে 3 দিয়ে কাটবেন, তাহলে কত আসবে? 4 3 6 4 4 3 4 5 13, আবার এটাকে 3 দিয়ে কাটবেন, এটাকে 3 দিয়ে না কেটে, আচ্ছা কি কথা আসলে, এটাকে 3 দিয়ে কাটলে 33, আর যাবে না, আর মোটামুটি যাবে না, বুঝাই যাচ্ছে। 4 4 10 14 5 1 6 3 3 6, হ্যাঁ আর যাবে না। এবার এই দুটো গুণ করলে এটা আসবে, এই দুটো গুণ করলে এটা আসবে, বুঝছেন? এখন এটা আমি কিভাবে বুঝছি? এটার কোনো মানে মানে এটা কি বলে, শর্টকাট নাই আর কি। মোটামুটি একটা জিনিস জানি, সেটা হচ্ছে যখন সবগুলো সংখ্যার যোগফল হচ্ছে গিয়ে 3 দ্বারা বিভাজ্য, তখন সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। এইভাবে করে হচ্ছে তাড়াতাড়ি করে ভাগ করছি। কারণ এটা তো আপনি তো পারবেন না এত তাড়াতাড়ি ভাগ করতে, তো আপনি ওই ক্যালকুলেটর দিয়েই করতে হবে আর কি, যে 3 দিয়ে ভাগ করে দেখি, 6 দিয়ে ভাগ করে দেখি, বুঝছেন? এইভাবে করে করেই করতে হবে। আচ্ছা সমস্যা নেই, এই ক্যালকুলেশনটা আসলে দেখানোর কথা না, বুঝছেন? ক্যালকুলেশন এত একটা বড় ব্যাপার না, ক্যালকুলেশন করলে আপনার তাকাই থাকতে হবে। তো এর চেয়ে হচ্ছে আপনি নিজে নিজে করবেন আর কি। আসবে না, আসবে না, প্যারা নাই, আসবে না, খালি আসলেও ক্যালকুলেটর করে দিবেন, কোনো সমস্যা নেই, ক্যালকুলেটরে করে দিবেন। ওকে, এবার আসলে হচ্ছে চলো গরল করি, সরি চলো সরল করি। সরল করি একই জিনিস, একই জিনিস ঘুরে ফিরে আমরা হচ্ছে আবার করছি। চলো হচ্ছে দেখি এটা কিভাবে করা যায়। 0.3 এর উপর পৌনঃপুনিক, তাই তো? এটাকে আমরা লিখবো হচ্ছে 3/9 ইন্টু, এটা হচ্ছে 3 এর উপর পৌনঃপুনিক, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 83 মাইনাস হচ্ছে 8 ডিভাইডেড বাই কত? ডিভাইড বাই হচ্ছে 90। এখন আর এটা বলবো না কেন ডিভাইড বাই 90, না বলি থাক ছোট মানুষ ছাত্ররা। দশমিকের পরে পৌনঃপুনিক আছে একটা সংখ্যার উপর, দশমিকের উপর পৌনঃপুনিক নাই হচ্ছে একটা সংখ্যার উপর, এর জন্য একটা 9 আর একটা 0। আচ্ছা এটা গেল, এদিকে থাকুক। তারপর হচ্ছে ডিভিশন, তারপরে এই 0.5 মানে কি? 0.5 মানে হচ্ছে 5/10 ইন্টু এই 0.1 এর উপর পৌনঃপুনিক মানে কি? এটা মানে হচ্ছে 1/9 প্লাস হচ্ছে 0.35, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 35 মাইনাস হচ্ছে 3 ডিভাইডেড বাই 90। এখানে ভাগ কি হবে? ভাগ হবে হচ্ছে 8 এর উপর পৌনঃপুনিক, তাই তো? তাহলে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক আর একটা খালি, তাহলে এখানে হবে হচ্ছে 8। তো এখানে কিন্তু ভাই একটা জিনিস হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কার কাজ আমরা আগে করব। কার কাজ আমরা আগে করব? আমরা হচ্ছে কি আগে ভাগের কাজটা আগে করব। ভাগের কাজটা আগে করবো, ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে ওগুলো তো করবোই, আর এখানে হচ্ছে আগে ভাগের কাজটা করবো। ও আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস বলি, দেখেন আপনাদের অনেকেরই ছোটবেলার একটা ভুল আজকে ভেঙে যাবে ইনশাআল্লাহ। আমরা তো একটা জিনিস জানি না, সরল করার সময় আমরা একটা রুল ফলো করি, তাই না? আমি জানি না আপনারা জানেন নাকি, সরল করার সময় আমরা একটা রুল ফলো করি। তো এই জিনিসটা জানেন না কে কে, যে সরল করার সময় আমরা এই রুলটা যে ফলো করি, এটা জানেন না কে কে, তারা একটু বলেন। সরল করার সময় যে আমরা একটা রুল ফলো করি, এটা জানেন না কে কে? এমন কেউ আছেন যে ভাই আমি জানি না, মাত্র জানলাম? কে আই ডু নো, আচ্ছা আই ডু নো, আচ্ছা আপনি জানেন। আচ্ছা এই চ্যাপ্টার থেকে এমসিকিউ আসবে। আজকে আপনি ওপেন বোর্ড সফটওয়্যার না লিখে আজকে ফার্স্ট টাইম অন্য সফটওয়্যার ইউজ করেছেন? না ভাই, আমি ড্র বোর্ডে আগেও লিখছি, যতটুকু মনে পড়ে। ও আপনাদের ক্লাসে লিখিনি হয়তো বা। আচ্ছা আই ডোন্ট নো ইনাল্লাহ। আচ্ছা দেখেন ভাই, এটা তো জানা উচিত। সেটা হচ্ছে এই যে এটা ছিল সাবট্রাকশন, এটা ছিল এডিশন, এটা ছিল মাল্টিপ্লিকেশন, এটা ছিল ডিভিশন, এটা ছিল হচ্ছে ব্র্যাকেট, মানে কোনটার কাজ আগে করব আর কি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যারা হচ্ছে গিয়ে আপনার এইটা জানেন তাদের মধ্যে কয়েকজন শিওর আমি এটা জানেন না। তো আপনারা একটু কাইন্ডলি চ্যাট বক্সে বলবেন এই ও তে কি মিন করে। এটা না হয় ব্র্যাকেট, এটা হচ্ছে ডিভিশন, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, এটা এডিশন, এটা সাবট্রাকশন, কিন্তু এই ও তে কি মিন করে এটা হচ্ছে কয়জন জানেন? মানে জানেন মানে কি, এটা ইয়ে করবেন আর কি, চ্যাট বক্সে লিখবেন ও তে কি মিন করে। ওতে 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 অভয় না? ওতে অভয়, আচ্ছা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। একজনও পাইলাম না যে জানে, একজনও পেলাম না যে জানে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দেশে এই জিনিসটা ভুল শেখানো হয়, কেন শেখানো হয় আমি জানি না, সব জায়গাতে হচ্ছে ভুল শেখানো হয়। সেটা হচ্ছে ওতে হচ্ছে অর্ডার, ওতে হচ্ছে গিয়ে অর্ডার, বুঝছেন? বেসিক্যালি ইন্ডেক্স থেকে আসে জিনিসটা। সেটা হচ্ছে এটা মানে হচ্ছে আপনার ঘাতের অর্ডারটা আর কি। যেমন আপনার যদি কোথাও এরকম থাকে 2 কিউবড প্লাস হচ্ছে 3 মাইনাস হচ্ছে এখানে মনে করেন 5, তো এখন এখানে দেখেন, এখানে আপনি সবার ফার্স্টে কার কাজটা করবেন?
এখানে সবার ফার্স্টে হচ্ছে আপনি ঘাতের কাজটা করবেন, অর্থাৎ 5 মাইনাস 8 প্লাস হচ্ছে 3, তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে 0। তাহলে হিসাবটা কি? হিসাবটা হচ্ছে এই ওতে বোঝা হচ্ছে অর্ডার বা ক্রম, অর্থাৎ হচ্ছে আপনার এখানে ঘাত ঘাত থেকে জিনিসটা আসছে আর কি, মানে ঘাতের যদি কোনো কিছু থাকে তাহলে ঘাতের কাজটা হচ্ছে আমরা আগে করবো আর কি। আমাদের দেশে এটাকে শেখানো হয় হচ্ছে কি এর বা হচ্ছে অফ, জিনিসটা এত একটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় না আমার, এটা গুগল করলে আপনি দেখতে পারেন, ঠিক আছে। কিন্তু আসলে জিনিসটা হচ্ছে অর্ডার বোঝায় আর কি, অর্ডারটা আসছে হচ্ছে বেসিক্যালি ঘাত থেকে, মানে হচ্ছে ঘাতের কাজগুলো হচ্ছে আমরা আগে করবো আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে কথা, আমরা একটা জানা জিনিস যেটা হচ্ছে গিয়ে ভুল ধারণা নিয়ে বেঁচেছিলাম সেটা একটু সমাধান হলো। আচ্ছা, তো চলেন এবার একটু আমরা ফিরে যাই এখানে। তো এখানে বাকি জিনিসটা হচ্ছে ভাই ক্যালকুলেশন, এখানে বাকি যে অংশটুকু আছে পুরোটাই হচ্ছে ক্যালকুলেশন। এখন আপনার হচ্ছে গিয়ে ধৈর্য ধারণ করে ক্যালকুলেশন করে যেতে হবে। তাহলে এটা কি আছে 3/9 ইন্টু হচ্ছে 83 থেকে 8 গেলে কত 75 ডিভাইডেড বাই 90। এখানে কি ডিভাইডেড বাই এটাকে কাটাকাটি করলে কত 1/2 ইন্টু হচ্ছে 1/9 প্লাস হচ্ছে এখানে কি আসে 32 ডিভাইডেড বাই 90 ইন্টু করলে উপরে আসে হচ্ছে একটা, আচ্ছা ইন্টু করলে উপরে আসে হচ্ছে একটা 90 আর নিচে আসে কত, নিচে আসে হচ্ছে 8। তাহলে এখন দেখেন এইটা আর এটা বাদ যায়, আর এটা আর এটা কাটাকাটি করলে থাকে হচ্ছে 4, আর এখানে 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, এটা দিয়ে কাটলে হচ্ছে 25। আর কি কাটা যায়? না, আর কাটা যায় না। আচ্ছা, তারপরে এখানে কত থাকে? এখানে থাকে হচ্ছে 9 দুগুণা 18। তাহলে আমরা এটা লিখে ফেলি, চলেন। এটা হচ্ছে গিয়ে 1/18, এটা হচ্ছে ডিভাইডেড বাই, আর এখানে কত, এখানে হচ্ছে গিয়ে 4, আর এখানে কত, এখানে হচ্ছে গিয়ে 25 ডিভাইডেড বাই 90। এখন জাস্ট গুণ করে দেন, এখন জাস্ট গুণ করে দেন, এই যে এটাকে ইনটু বানায় দেন, তাহলে উপরে চলে আসবে হচ্ছে 18, নিচে হচ্ছে 1, এটা লেখা লাগে না আসলে, নিচে 1 লেখা লাগে না। আর এটাকে গুণ করে দিলে এটা হয়ে যাবে হচ্ছে 1/4, এটাকে গুণ করলে এটা হবে 1/4। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে? এটা কাটলে হচ্ছে গিয়ে আচ্ছা এখানে এই যে আস্তে করে প্লাস থেকে এটা ডিভাইড হয়ে গেছে না, এটা প্লাস হবে, আন্তরিকভাবে দুঃখিত, এটা প্লাস হবে। তাহলে এখানে কত থাকে? এখানে থাকে হচ্ছে 5, তাহলে কত আসে লাস্টলি আসে হচ্ছে 5 প্লাস 4, এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু 9। তো এটা ইজি বিজি জিনিস ভাই, এটা এত একটা কঠিন না। আমরা জাস্ট যে কাজটা করবো সেটা হচ্ছে ফার্স্টে যে ইয়েগুলো থাকবে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এগুলাকে প্রথমে হচ্ছে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে ফেলবো। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে ফেলার পর নরমালি হচ্ছে গিয়ে ভাগগুণ যেভাবে করে ওইভাবে ভাগগুণ করবেন। এখানে এত বড় ক্যালকুলেশন নাই, যেটা হচ্ছে আপনি ক্যালকুলেটর ইউজ করা লাগবে, নরমালি মুখে মুখে আপনি করে ফেলতে পারবেন। লাস্টলি অ্যান্সার কত আসে? অ্যান্সার আসে হচ্ছে 5 আর 4 যোগ করলে 9। ইজি পিজি লেমন স্কুইজি। চলেন হচ্ছে গিয়ে আমরা পরের পার্টে যাই। ভাইয়া প্লাস হবে, প্লাস হবে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, আপনিও কিন্তু এ শিখেছিলেন, হ্যাঁ হ্যাঁ, আমারও ভুল পড়াইছিল ভাই, ওইটা হচ্ছে অর্ডার অফ পাওয়ার, জি অর্ডার অফ পাওয়ার। আমি তো সেই ফার্স্টেই বললাম অর্ডার, ও শুনি নেই ভাই, সরি শুনি নাই মানে কি দেখি নেই, শুনবো কেমনে, অতটা বললে কি আমি দেখবো নাকি? সরি ভাই। আচ্ছা, তো চলেন এবার হচ্ছে আমরা পরে, এখানে একটা পোল কোশ্চেন আছে, দেখি আপনারা কয়জন হচ্ছে পোল কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার দিতে পারেন। আজ এক অধ্যায়ের কত নম্বর অনুশীলন? ভাই এক অধ্যায় অনুশীলন আছেই একটা। ভাইয়া ঘুম না ধরার কিছু টিপস দেন। ওনারা ঘুম না ধরার টিপস নেই তো, ঘুম আপনি ঘুম যখন ধরবে তখন ঘুমিয়ে যাবেন, আজব কথাবার্তা। ঘুম ধরবে যখন ঘুমিয়ে যাবেন, তারা নাই। আচ্ছা, এবার আসলে হচ্ছে আমরা পোল কোশ্চেন 2টা লঞ্চ করে দিলাম। আপনারা ইতিমধ্যে হচ্ছে কি অপশন গুলো দেখে ফেলেছেন, না দেখলে হচ্ছে একটু মনে করার চেষ্টা করবেন, স্ক্রিনে অপশন গুলো আছে।
সব অধ্যায় যদি এত সোজা হতো, সব অধ্যায় যদি এত সোজা হতো। সোজা অধ্যায়, আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, তো পোলটা এন্ড করে দিব আর 30 সেকেন্ড পর। তো পোলটা এন্ড করে দিচ্ছি, আপনারা একটু দেখেন অ্যান্সারটা আসলে কোনটা হবে। 54% মানুষ মনে করেন হচ্ছে 1 নাম্বারটা হবে। আমি জানি না আসলে কোনটা হবে, জানি না বললে ভুল হবে, 1 নাম্বারটা হবে যেটা জানি। আচ্ছা, এবার আসেন এখান থেকে 0.3 এর উপর পৌনঃপুনিক, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি এইভাবে, 3/9। এটা হচ্ছে কিভাবে পৌনঃপুনিক থেকে হচ্ছে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে। আর পরেরটাকে আমরা কি লিখতে পারি? পরেরটাকে আমরা লিখতে পারি 8/90, কারণ হচ্ছে 8 এর উপর পৌনঃপুনিক আছে আর দশমিকের পরে একটা পৌনঃপুনিক ছাড়া আছে। তো এখান থেকে হিসাব করলে আমরা কি পাই? এটা কাটাকাটি করলে একটা 3 আসবে, আর এখানে 2 দিয়ে কাটলে 4, এখানে 2 দিয়ে কাটলে হচ্ছে 45। তো এটা হিসাব করলে কত আসে? 3 5 15 এ 5, হাতে 1, 3 4 12 1 13, আর উপরে কত? উপরে হচ্ছে 4। তো এখন আপনি ক্যালকুলেটরে 4 কে হচ্ছে গিয়ে 135 দিয়ে ভাগ করে দেন। ক্যালকুলেটরে 4 কে 135 দিয়ে ভাগ করে দেন, ক্যালকুলেটর কি দেখাবে দেখেন। এই ক্যালকুলেটর মাঝে মাঝে দুষ্টামি করে, বুঝছেন? এসে আমাকে খুব মানে কি জানি আলোকিত করলো এই উত্তরটা দিয়ে, যে 4 কে 135 দিয়ে ভাগ করলে এটা আসে, দুষ্ট কথাকার। আচ্ছা, আমাদের এটা দরকার যে 0 2 9 6 2 9 6 2 9 6। এখন আপনি বলতে পারেন ভাই এই যে পরেরটা 3 লিখলো কেন? পরেরটা 3 কেন লিখলো? কারণ ভাই এই 2 9 6 অনেকগুলো আসতেছে, তো অনেকগুলো আসলে আপনার ওই আসন্ন মানের বেসিসে, মানে পরেরটা যদি 5 বা 5 চেয়ে বেশি থাকে তাহলে আগেরটার সাথে 1 যোগ করে দেয়, বুঝছেন? এখানে অনেকগুলো আসতেছিল, ওই পরেরটার হিসাবে ওরা হচ্ছে আগেরটার সাথে 1 যোগ করে দিছে। তো এটা যারা বুঝেন না কোনো সমস্যা নেই ভাই, কারণ আজকে ক্লাসে এটা নিয়ে আলোচনা করা হবে, আসন্ন মান নিয়ে। কিছুক্ষণ পরেই একটা স্লাইড থাকবে যেখানে আসন্ন মান কিভাবে বের করতে হয় সেই জিনিসটা আমরা একটু দেখবো। তাহলে আমাদের দেখেন এই জিরোটা কিন্তু বারবার আসছে না, আমাদের এই 2 9 6 এটা হচ্ছে কি আমাদের বারবার আসছে। তাহলে আমাদের অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে কি এই যে জিরোটা থাকবে আর এই 2 9 6টা বারবার আসবে। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে গিয়ে 1 নাম্বারটা। 1 নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই হচ্ছে কথাবার্তা। ভাই ক্যালকুলেটরে দশমিকটা কিভাবে বের করলেন? ও ভাই, ক্যালকুলেটরে এই যে আপনাদের এই যে একটা বাটন থাকার কথা, এই যে এই যে একটা বাটন আছে দেখছেন, এই যে দাঁড়া এটা গোল দিয়ে দিই, এই যে এখানে একটা বাটন আছে, যে হলুদ কালি দিয়ে দেখাচ্ছে, এই যে এসডি, বুঝছেন? এই বাটনটা প্রেস করলে আপনার হচ্ছে কি দশমিকে চলে আসে। অন্যান্য গুলা কিভাবে আসে এটা জানি না। আচ্ছা, এবার আসেন আমরা ইয়েতে যাই। তো এবার আমরা পরের স্লাইডে যাই, এটা বুঝছেন না আশা করি কিভাবে হয়েছে। এবার আমরা দেখবো হচ্ছে মান, আসন্ন মান জিনিসটা কি। আসন্ন মানে জিনিসটা কি একটু আগে যেটা বললাম আর কি। তো মনে করেন এই যে এখানে একটা কিছু দেওয়া আছে, দিয়ে বললো হচ্ছে 4.46238445 এর 1 2 3 4 5 দশমিক স্থান পর্যন্ত মান ও আসন্ন মানটা নির্ণয় করো। তো ফার্স্ট হচ্ছে আমরা এটা করি, মানে বলা হয়েছে এর দশমিকের পরে আপনি 5টা ঘর রাখবেন। কয়টা ঘর রাখবেন? 5টা, অর্থাৎ 1 2 3 4 5, এই এতটুকু পর্যন্ত তারা রাখতে বলেছে। যতটুকু পর্যন্ত রাখতে বলবে সব সময় আপনি চিন্তা করবেন তার পরের সংখ্যাটা কি আছে। তারপরের সংখ্যাটা যদি 5 বা 5-এর চেয়ে বেশি থাকে তাহলে তার আগের সংখ্যাটার সাথে 1 যোগ করে দিবেন। কথাটা আবার বলছি, তারপরের সংখ্যাটা যদি 5 বা 5-এর চেয়ে বেশি থাকে তাহলে তার সাথে কত যোগ করে দিবেন? 1 যোগ করে দিবেন। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি 5 ঘর পর্যন্ত যখন আমাদেরকে আসন্ন মান বের করতে বলা হয়েছে, তখন আমরা এটাকে কি লিখতে পারবো? এটাকে লিখতে পারবো হচ্ছে 4.4623 লিখবো। কেন? কারণ এর পরবর্তী যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কিন্তু 5-এর চেয়ে কম। 5-এর চেয়ে কম হলে এখানে কোনো ইফেক্ট করবে না। যদি হচ্ছে 5 বা 5-এর চেয়ে বেশি হয় তাহলে হচ্ছে গিয়ে জাস্ট এই 8-এর সাথে 1 যোগ হয়ে যেত। এটা যেটা বের করলাম সেটা কি? সেটা হচ্ছে 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এটা হচ্ছে 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান।
আচ্ছা, এটা 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা কি হবে? এটা 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা হবে হচ্ছে 4.462। এখন দেখেন আপনার 5 নাম্বারটা কি? 5 নাম্বারটা কিন্তু এখন 8। আপনার 5 নাম্বারটা কিন্তু এখন 8, তাহলে এটার সাথে কি হবে? এই 3 এর সাথে 1 যোগ হবে। তো 3 এর সাথে 1 যোগ করলে কত আসবে? 3 এর সাথে 1 যোগ করলে আসে হচ্ছে 4। তাহলে এইটার 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা কত? এটার 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা হচ্ছে 4.4624। তাহলে আমি 5 নাম্বারটা দেখবো কি আছে। 5 নাম্বারটা যেটা থাকবে সেটা জাস্ট এটা 1 যোগ হয়ে যাবে। এখন কথা হচ্ছে ভাইয়া, আপনি তো খালি আসন্ন মানটা আমাদেরকে দেখাচ্ছেন, এখানে মানটাও তো বের করতে বলছে। মান বের করতে বললে কি বলবো? মান বের করতে বললে যা আছে তাই। মান বের করতে বললে যা আছে তাই, অর্থাৎ আপনাকে 5 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলছে, আপনি যেটা দেখতে পাচ্ছেন ওইটাই হবে। এখানে এত পরেরটা কি আছে না আছে ওটা দেখার দরকার নেই। এটা হচ্ছে 5 দশমিক স্থান পর্যন্ত, তারপরে 4.4623, এটা হচ্ছে 4 দশমিক স্থান পর্যন্ত। এবার 4.462, এটা হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত। এবার হচ্ছে 4.46, এটা হচ্ছে 2 দশমিক স্থান পর্যন্ত। এবার হচ্ছে 4.4, এটা হচ্ছে 1 দশমিক স্থান পর্যন্ত। এগুলো সব হচ্ছে গিয়ে মানগুলা বললাম। 5 দশমিক স্থান পর্যন্ত, 4 দশমিক স্থান পর্যন্ত, 3 দশমিক, 2 দশমিক, 1 দশমিক। ঠিক আছে, এগুলো হচ্ছে মান। আর আসন্ন মানের সময় কি করব? আসন্ন মানের সময় সবসময় যত নাম্বার স্থান পর্যন্ত বলবে তার পরেরটার দিকে খেয়াল করবে। তার পরেরটা যদি 5 বা 5 এর চেয়ে বেশি হয়, আস্তে করে আগেরটার সাথে 1 যোগ করে দিবেন। জীবন সহজ। আচ্ছা, 3 পর্যন্ত কি হবে? 3 পর্যন্ত কি হবে? আচ্ছা, 3 পর্যন্তটাও লাগবে আপনার। আচ্ছা, দেখা দিচ্ছি ভাই, এই যে দেখেন 3 পর্যন্ত কি হবে? 4.462, এটা হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। কারণ আমার এর পরেরটা কত? এর পরেরটা তো আছে হচ্ছে গিয়ে এখানে একটা ঝামেলা আছে। এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে, দাঁড়ান ওয়েট, ঝামেলাটা হচ্ছে আপনারা অনেকে চিন্তা করতে পারেন যে ভাই আগেরটাতে এটা এমন ভাবে সাজাইছে যে হচ্ছে গিয়ে রেজাল্ট আসলে উল্টাপাল্টা আসবে না। কিভাবে সাজায় দেওয়া যায়? আচ্ছা, এটা মানে পোল কোশ্চেনে থাকবে। ওইটা পোল কোশ্চেনে থাকবে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মেইন যেই ফ্র্যাকশনটা দেওয়া থাকবে, মেইন যেই দশমিক ভগ্নাংশটা দেওয়া থাকবে, ওইটার 4 নাম্বার ডিজিটটা দেখবেন। ওইটার 4 নাম্বার ডিজিটটা কি আছে? ওইটার 4 নাম্বার ডিজিটটা যদি 5 এর চেয়ে কম হয় তাহলে এখানে কোনো চেঞ্জ হবে না। কিন্তু ওইটার 4 নাম্বার ডিজিটটা যদি 5 বা 5 এর চেয়ে বেশি হয়, তখন এখানে চেঞ্জ হয়ে 1 যোগ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা একটু খেয়াল রাখবেন আর কি, এই হচ্ছে কথা। তো চলেন, এটা এত একটা কঠিন কিছু না ভাই, এগুলো তো আগেই দেখছেন আপনারা। আচ্ছা, 4.5 হবে না? কোথায় 4.5 হবে ভাইয়া? আচ্ছা, তো চলেন এবার সামনের দিকে যাই। ও, এইখানে হচ্ছে কি আমাদের ছোটবেলার একটা টপিক, আমি শিওর আপনাদের অনেকেরই মনে নাই ছোটবেলায় কিভাবে হচ্ছে কি বর্গমূল করেছিলেন। এটা প্রায় সময় হচ্ছে পড়ানোর সময় হচ্ছে এটা খেয়াল করি যে কারোই আসলে এই জিনিসটা এভাবে করে মনে থাকে না যে ছোটবেলায় তারা বর্গমূল কিভাবে করেছিল। অর্থাৎ যদি তাকে একটা সংখ্যা দেওয়া হতো, যে মনে করেন কত দেওয়া যায়, 1024, 1024 দিয়ে বলা যদি হয় আপনাকে যে এটাকে ম্যানুয়ালি হচ্ছে গিয়ে বর্গমূল করেন, এটাকে ম্যানুয়ালি বর্গমূল করেন, এখানে হচ্ছে কি অনেকের এটা মনে নাই আসলে কিভাবে আপনি বর্গমূল করতেন। তো এখন ঘটনা হচ্ছে আমরা এই বর্গমূলটাই হচ্ছে দেখবো কিভাবে হচ্ছে করা যায়। ঠিক আছে, তো আমরা ছোটবেলায় যেভাবে করতাম সেটা হচ্ছে এখানে একটা দাগ দিতাম, তারপরে হচ্ছে গিয়ে এটা বাম পাশ থেকে 2 ঘর 2 ঘর করে একটা করে উপরে দাগ দিতাম। এই যে বাম পাশ থেকে 2 ঘর 2 ঘর করে উপরে একটা দাগ দিতাম। দেওয়ার পর এই যে এখানে যে সংখ্যাটা, একটা নিয়ম ছিল ভাই, এখানে যে সংখ্যাটা ছিল কতকে বর্গ করলে এইটার চেয়ে নিচে একটা সংখ্যা পাওয়া যায় সেটা আমরা এখানে লিখতাম। সো ভাই 3কে যদি বর্গ করেন, 3কে বর্গ করলে এই 10-এর চেয়ে নিচে, মানে 10-এর চেয়ে ছোট একটা সংখ্যা পাওয়া যায়। 10-এর চেয়ে ছোট সংখ্যাটা কত? 9। ঠিক আছে, তার মানে আমরা 10-এর নিচে এমন একটা পূর্ণবর্গ সংখ্যা লিখবো যেটা হচ্ছে 10-এর চেয়ে ছোট। তো 10-এর নিচে হচ্ছে লিখলাম আমরা কত? 9। এবং ওই 9-এর বর্গমূলটা কোথায় লিখতে হবে? 9-এর বর্গমূলটা লিখতে হবে হচ্ছে এখানে। এবার এখানে একটা দাগ দিতে হয়। দাগ দেওয়ার পরে 10 থেকে 9 গেলে কত? 10 থেকে 9 গেলে হচ্ছে গিয়ে 1। আর এখানে যেটা আছে ওই পুরা সংখ্যাটাই 2টা করে সংখ্যা একসাথে নামবে, এই পুরা জোড়া সংখ্যাটা একসাথে নামবে। এরপর সিস্টেমটা কি ছিল? এখানে যে 3 দেখতে পাচ্ছেন, এই 3-এর দ্বিগুণ হচ্ছে এখানে লিখতাম, 3-এর দ্বিগুণটা আমরা এখানে লিখতাম। লিখার পর এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে যেই সংখ্যাটা লিখে ওই সংখ্যার সাথে পুরো সংখ্যাটা গুণ করলে এটা সমান বা এটা হচ্ছে ছোট হবে। অর্থাৎ আপনি যদি এখানে 1 লিখেন,
তাহলে এই পুরো 61কে আপনি 1 দিয়ে গুণ করবেন। পুরো 61কে কত দিয়ে গুণ করবেন? 1 দিয়ে গুণ করবেন। যদি এখানে আপনি 2 লিখেন তাহলে এই পুরা 62কে আপনি 2 দিয়ে গুণ করবেন। যদি এখানে আপনি 2 লিখেন তাহলে আপনি 62কে কত দিয়ে গুণ করবেন? 62কে 2 দিয়ে গুণ করবেন। ঠিক আছে? তো আপনি ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি দেখবেন যে এইটা সমান বা এটা হচ্ছে ছোট হচ্ছে নাকি, এটা সমান বা এটা হচ্ছে ছোট কিছু একটা হচ্ছে নাকি। তো এই 2 বসাই তাহলে দেখেন এটা সমান হয়ে যাচ্ছে। 2 বসালে এটা সমান হয়ে যাচ্ছে, জীবন সহজ। আমাদের বর্গমূলটা হচ্ছে 32। ঠিক আছে? তো এটা একটা নিয়ম ছিল, আপনাদের হচ্ছে অনেকেরই হচ্ছে মনে নাই হয়তোবা, মনে না থাকলেও সমস্যা নাই। আমি চেষ্টা করেছি হালকা একটু মনে করিয়ে দেওয়ার আর কি, এই ক্ষুদ্র একটু প্রয়াস ছিল। তো চলুন হচ্ছে আমরা এবার দেখবো এই অপূর্ণ বর্গ সংখ্যার বর্গমূলটা আসলে আমরা কিভাবে বের করি। এখন হচ্ছে আমরা এটা দেখবো, অপূর্ণ বর্গ সংখ্যার বর্গমূলগুলো আমরা কিভাবে বের করতে পারি। তো চলেন দেখে নেওয়া যাক। আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, এটা মুছে দেই, এগুলো আসলে দরকার নাই। অল্প অল্প করে মুছে গেল, আজব। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি, যে সংখ্যাটা বর্গমূল বের করতে হবে সেই সংখ্যাটা লিখে ফেলবো। এরপর আমাদেরকে কি বলা হয়েছে? 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে। তো যদি বলে আপনাকে 3 দশমিক স্থান পর্যন্ত, আপনি দশমিকের পরে 4 জোড়া শূন্য নেবেন। দশমিকের পরে আপনি কয় জোড়া সংখ্যা নেবেন? 4 জোড়া সংখ্যা নেবেন। তো 4 জোড়া দেখেন, এই যে 1 2 3 4। আপনাকে যত স্থান পর্যন্ত বের করতে বলবে আপনি দশমিকের পরে তার চেয়ে 1 বেশি জোড়া সংখ্যা নেবেন। তো এখানে 3 দশমিক স্থান পর্যন্ত বলেছিল, আমরা দশমিকের পরে 4 জোড়া সংখ্যা নিলাম দশমিকের পরে। এবারে যে 4টা জোড়ার উপরে এইভাবে করে দাগ দিবেন, আর দশমিক যে আগে যেটা আছে ওইটার উপরে এইভাবে করে দাগ দিলেন। দেওয়ার পর সিস্টেমটা একটু আগে যেটা দেখিয়েছি ঠিক ওইটাই। আমরা এখানে 13-র চেয়ে ছোট একটা সংখ্যা লিখবো যেটা পূর্ণবর্গ। তো 13-র চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা কত? 13-র চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9। আর এটার বর্গমূলটা লিখবো হচ্ছে আমরা এখানে। এরপর 13 থেকে 9 গেলে কত থাকে? 13 থেকে 9 গেলে থাকে 4। এখানে কিন্তু দশমিকের পরের সংখ্যাগুলো নেমে যাচ্ছে, এজন্য এখানে একটা দশমিক হবে। এরপর আমরা কি করব? এই এক জোড়া শূন্য যে আছে, এই এক জোড়া শূন্যটা হচ্ছে আমরা নিচে নামাবো। এখানে যে এক জোড়া শূন্য আছে, এই এক জোড়া শূন্যটাকে আমরা নিচে নামাবো। দশমিক দেওয়া লাগবে না কিন্তু, জাস্ট এই এক জোড়া শূন্যকে নিচে নামাবো। নিচে নামানোর পর এইখানে যে সংখ্যাটা থাকবে তার দ্বিগুণটা লিখবো। এখানে যে সংখ্যাটা, এখানে কত আছে? 3। 3-এর দ্বিগুণ কত? 3-এর দ্বিগুণ হচ্ছে 6। এখানে লিখলাম। লিখার পর এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে যাতে ওইটাকে এটা দিয়ে গুণ করার পর আপনার 400 সমান বা 400 চেয়ে ছোট আসে। ওইটাকে যাতে এটা দিয়ে গুণ করার পর 400 সমান বা 400 চেয়ে ছোট আসে। তো দেখেন, আপনি যদি এখানে 7 লিখেন তাহলে কিন্তু এটা 400 চেয়ে বড় হয়ে যায়। আপনি যদি এখানে 7 লিখেন তাহলে এটা কি হয়? 400 চেয়ে বড় হয়ে যায়, তাহলে 7 লেখা যাবে না। আচ্ছা দেখেন তো, আপনি যদি এখানে 6 লিখেন তাহলে কি হয়? আপনি যদি এখানে 6 লিখেন তাহলে কি হয়? 6 লিখলে এটাকে 6 দিয়ে গুণ হবে, তো 6 6 36 6 হাতে 3, 6 6 36 3 39। তাহলে এখানে যদি আমি 6 লিখি তাহলে পাই কত? তাহলে পাই হচ্ছে 396, যেটা হচ্ছে এই 400 চেয়ে ছোট। তাহলে এখানে কত হবে? এখানেও 6 লিখবো, এখানেও 6 লিখবো, আর এখানে লিখবো হচ্ছে 396। তাহলে এখানে কত থাকে? এখানে থাকে হচ্ছে 400 থেকে 96 গেলে, 400 থেকে 96 গেলে থাকে হচ্ছে 4। এই গেল একটা ঘটনা। এইবার আসেন পরের জোড়া শূন্য নামাবেন। এখানে পরে আবার এক জোড়া শূন্য দেখতে পাচ্ছি, এই জোড়া শূন্যকে আমরা নিচে নামাই ফেলবো। এই জোড়া শূন্যকে নিচে নামানোর পর আমাদের কাজটা কি হবে? এইখানে যেই সংখ্যাটা দেখতে পাচ্ছি এই পুরা সংখ্যাটাকে আমরা দ্বিগুণ করে এখানে লিখবো। এখানে যে সংখ্যাটা থাকবে এই পুরা সংখ্যাটাকে দ্বিগুণ করে এখানে লিখবেন। তো পুরা সংখ্যাটা দ্বিগুণ কত ভাইয়া? এই 36-এর দ্বিগুণ হচ্ছে গিয়ে 72। ভাই দশমিক ছাড়া চিন্তা করতে হবে। 36-এর দ্বিগুণ হচ্ছে গিয়ে 72। তো পুরোটা আমরা লিখে ফেললাম। এরপর আমরা এমন একটা সংখ্যা লিখবো যাকে এটা দিয়ে গুণ করলে 400 সমান বা 400 চেয়ে ছোট হয়। তো এখন যদি আপনি এখানে 1ও লিখে ফেলেন তাহলে জীবন কঠিন। আপনি যদি এখানে 1ও লিখে ফেলেন তাহলে কি হবে? দেখেন 1 লিখলে হচ্ছে 721-কে 1 দিয়ে গুণ হবে, তাহলে এটা হচ্ছে 400 চেয়ে বড় হয়ে যাচ্ছে। এখানে যদি আপনি 1ও লিখেন তাহলেও এটা 400 চেয়ে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা লেখা যাবে না। তাহলে এটা লেখা যাবে না। তাহলে কি লিখবো আমরা? আমরা লিখবো হচ্ছে শূন্য। শূন্য লিখলে জীবন সহজ। এখানে শূন্য লিখলে এটাকে শূন্য দিয়ে গুণ করলে এখানে শূন্য চলে আসবে, আবার এখানে একটা শূন্য লিখবেন। তাহলে শূন্য লিখে আমরা কি করলাম? 400 থেকে শূন্য বাদ দিলে যে 400 হয়, এটার জন্য ক্যালকুলেটর দরকার হয় না। পরে আমরা কি করব? পরে আমরা পরের জোড়া শূন্য নামাবো। এই যে দেখেন, আমরা প্রথমে এই জোড়া নামিয়েছি, তারপরে এই জোড়া নামিয়েছি, এখন এই জোড়া নামাবো। তো এই জোড়া নামানোর সময় এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে যে সংখ্যাটা লেখা আছে 360, এটা দ্বিগুণটা লিখতে হবে।
তো 360 দ্বিগুণ কত ভাই? 360 দ্বিগুণ হচ্ছে 720। তো আমরা এটা দ্বিগুণটা লিখে ফেললাম। এখন আবার এমন একটা সংখ্যা লিখবো যাকে এটা দিয়ে গুণ করলে 40,000 চেয়ে কম হয়। যাকে এটা দিয়ে গুণ করলে 40,000 চেয়ে কম হয়। তাহলে এখানে কত লিখলে 40,000 চেয়ে কম হবে ভাই? যদি 5 লিখেন তাহলে দেখবেন হচ্ছে 40,000 চেয়ে কম হবে। 5 লিখলে কত আসে? 5 লিখলে আসবে হচ্ছে আপনার 25 2 5 3 6, এখানে আসবে হচ্ছে 36025। এটা আসবে যদি আপনি 5 লিখেন, তো এখানে একটা 5 হবে। এরপর এটা থেকে এটা বাদ দিবেন, তো এটা থেকে এটা বাদ দিলে কত পাবেন? হচ্ছে এখানে পাবেন হচ্ছে 759, এখানে আসবে হচ্ছে 3975। দেখেন আমাদের কিন্তু আরেক জোড়া শূন্য বাকি আছে, যে এই জোড়া নামিয়েছি, এই জোড়া নামিয়েছি, এই জোড়া নামিয়েছি, তাহলে আমাদের আরো এক জোড়া শূন্য বাকি আছে। তো আমরা এই যে লাস্ট যে জোড়া শূন্য বাকি আছে সেই জোড়া শূন্যকে নামিয়ে দিব। এরপর হচ্ছে আবার সেম ভাবে এখানে যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন তার দ্বিগুণটা এখানে লিখবেন। তো তার দ্বিগুণ যদি আমরা এখানে লিখি তাহলে কত পাই? 7210। তার দ্বিগুণ আমরা এখানে লিখলে কত পাই? 7210। আচ্ছা, এরপর আমাদের কি কাজ? এরপর আমাদের কাজ হচ্ছে গিয়ে এখানে এমন একটা সংখ্যা লেখা যাতে ওইটার সাথে এটা গুণ করলে এই পুরো জিনিসটার চেয়ে ছোট হয়। তাহলে এখানে কত লিখলে এটা পুরোটার চেয়ে ছোট হবে? যদি আমি আরেকটা 5 লিখি, এটা একটু বুঝে বুঝে করতে হবে আর ক্যালকুলেটরে বসে বসে দেখতে হবে কত লিখলে এটার চেয়ে ছোট হচ্ছে। তো 5 লিখার পর এখানে যেটা পাবেন সেটা হচ্ছে গিয়ে 360525। হ্যাঁ ঠিক আছে। এরপর আর আমাদের করা দরকার নেই, এই যে আমরা একটা 5 লিখলাম না, এই 5টা হচ্ছে লাস্টে এখানে লিখে দিব। এরপর আর করার দরকার নেই, কারণ আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত চাইছে, আমরা 4 দশমিক স্থান পর্যন্ত বের করে ফেলছি। এখন হচ্ছে আমরা ইজিলি আসন্ন মানটা বের করে ফেলতে পারবো। এরপর আর করার দরকার নেই, এরপর আর এখানে করার দরকার নাই। ঠিক আছে, এটা তাও এতটুকু লিখে রাখলাম। 5 দশমিক 7 6 2 3 হবে নাকি? 5 এগুলো 5 থেকে 3 10 3 গেলে 7, 5 6, 9। হ্যাঁ ঠিক আছে, 3 6 9 7 5। তাহলে আমাদেরকে এখন বলছে কি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে। তাহলে আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা কত হবে? 3 দশমিক স্থান পর্যন্ত, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে আপনার 3.6। দেখেন এই যে 3 দশমিক স্থান পর্যন্ত লাগবে কিন্তু, তাহলে এখানে কত আছে? 60। এই 5টা 5 আছে থেকে এটার সাথে কত হবে? এটার সাথে এক যোগ হবে, এটা হবে হচ্ছে 3.606। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি কিভাবে বর্গমূলটা বের করতে হয়। ভাই আগে ক্যালকুলেটরে 13 কে রুট করে অঙ্কটা করা যায় না? হ্যাঁ অবশ্যই, বুদ্ধিমানরা তো এটাই করবে ভাই, বুদ্ধিমানরা তো এটাই করবে গো। এটা পরীক্ষা কখনোই আসবে না, আর আসলেও আপনি ক্যালকুলেটর দেখে নিবেন আসলে কত, তারপরে হচ্ছে গিয়ে জাস্ট এভাবে করে 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 ফেলবো, বুঝছেন? এটা জাস্ট ক্যালকুলেটরে দিলেই আপনি, অনেকে চিন্তা করতেছেন ভাই আপনি কিভাবে বুঝতেছেন এখানে 5 দিলেই হবে, এখানে 5 দিলে হবে, এখানে 0 দিলে হবে? ভাই এটা ক্যালকুলেটর দিলেই এরকম একটা কিছুই আসে, বুঝছেন? ক্যালকুলেটর দেখেও বোঝা যায়। ওকে, তো হুদাই শিখবো? ওরে বাবা, হুদাই শিখবো? আপনার কথাবার্তা শুনলে অনেক ইয়া লাগে। ওকে, আচ্ছা, তো আমরা এখন কি একটা ব্রেক নিব? একটা ব্রেক, আজকে এমনি ক্লাস আগে শেষ হয়ে যাবে, বুঝছেন? আজকে টপিকটা ছোট, আজকে এত বড় কিছু নাই। মোটামুটি আগেই শেষ হয়ে যাবে, আগে মানে অনেক আগেই শেষ হয়ে যাবে। তাদের সাথে একটু গল্প গুজব করা যাবে। আমরা হচ্ছে 10 মিনিটের একটা ব্রেক নিব। এই 10 মিনিটের ব্রেকে হচ্ছে কি আমরা কিছু গল্প গুজব করবো, আপনাদের সাথে একটু কথাবার্তা বলবো। আর হচ্ছে গিয়ে যারা ব্রেক চান তারা ব্রেক নিতে পারেন আর কি। তো কথাবার্তা হচ্ছে, যেহেতু আমরা নাম্বার নিয়ে পড়াশোনা করছি, তাহলে হচ্ছে কি আজকে নাম্বার নিয়ে একটু গল্প গুজব হবে। তো আমরা এখানে একটা পেজ ইনসার্ট করে দিতে হবে। ওয়েট, তো আপনাদের মধ্যে ফুটবল খেলা দেখেন কয়জন? তারা একটু হাত তুলবেন। ফুটবল খেলা দেখেন কয়জন? তারা একটু হাত তুলবেন। আচ্ছা,
উম, ফুটবল, আরে মাশাআল্লাহ, অনেকেই ফুটবল খেলা দেখেন। তো এদের মধ্যে থেকে, আচ্ছা এদের মধ্যে না, সবার মধ্যে থেকে আমার একজনকে দরকার, বুঝছেন, মানে যার সাথে একটু কথাবার্তা বলা যাবে আর কি। কিন্তু সে, আসলে এটা অনেক আগে করছিলাম একবার, আমি জানি না এটা কি আজকে হবে নাকি, তাও একটু একবার চেষ্টা করে দেখি, বুঝছেন, না হওয়ারও চান্স আছে, কিন্তু তাও হচ্ছে আমি একটু চেষ্টা করে দেখি হয় নাকি। সেটা হচ্ছে, আমি একটা যোগ অঙ্ক লিখবো, আপনারা হচ্ছে এটা যোগ করে যে আগে ইয়াতে করতে পারবেন, কি জানি, যে আগে চ্যাটে লিখতে পারবেন তার সাথে একটু কথাবার্তা বলা হবে আর কি, তার সাথে একটা ছোট্টখাটো একটা নাম্বার টাম্বার নিয়ে একটা খেলাধুলা করা হবে। আচ্ছা, তো আমি লিখতেছি, আপনারা হচ্ছে গিয়ে এটার অ্যান্সারটা হচ্ছে গিয়ে চ্যাটে যে আগে লিখতে পারবে, হ্যাঁ। তো কোশ্চেনটা হচ্ছে, ও আচ্ছা, ব্রেক টাইম যে অন হয়েছে, এটা তো, এটার জন্য একটা কিছু আনতে হবে তো। কি একটা অবস্থা, দাঁড়ান তো। ওয়েট ওয়েট, একটু দাঁড়ান তো, এটা একটা জিনিস দেখি। এটাকে যদি ইয়ে করি তাহলে কি স্টপ ওয়াচ আসে? ও না, স্টপ ওয়াচ এখানে আসবে না। আচ্ছা, আমি হচ্ছে টাইমটা লিখে দিই, এখন 3:52 বাজে। উম, 3:52 তো আরেকটু আগে থেকে শুরু হয়েছিল, তো 3:50 থেকে 4টা পর্যন্ত, 4টা বাজে হচ্ছে আমরা ফিরে আসবো। তো আমি একটা যোগ অঙ্ক লিখতেছি, আপনারা হচ্ছে এটাকে যোগ করে খাতায় লিখবেন, হ্যাঁ। সেটা হচ্ছে 26 যোগ হচ্ছে 39, এটা কত? এটা লিখবেন খাতায়, মানে কি ইয়াতে লিখবেন, চ্যাটে লিখবেন। সবার আগে লিখছে হচ্ছে ফারিহা। আচ্ছা, লিখছে হচ্ছে 75। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে ফারিহাকে একটা সুযোগ দেওয়া যায়। ফারিহা, ফারিহা তো আছে দুইটা, দাঁড়ান, কি, কোন ফারিহা? এটা এটা হচ্ছে লাস্টে 32, লাস্টে 32। বাকিরা হচ্ছে গিয়ে ইয়া করতে পারেন, পার্টিসিপেট করতে পারেন মনে মনে, কিন্তু এটা অনেক আগে করছিলাম একবার, বুঝছেন, এখন আমি জানি না আসলে এটা কি মনে আছে নাকি আমার, তাও একটু চেক করে নিই আর কি, মনে আছে নাকি, হ্যাঁ। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি ভাইয়া। আচ্ছা, আপনি শূন্য বাদে, শূন্য বাদে মনে মনে একটা এক অঙ্কের সংখ্যা ধরেন, শূন্য বাদে, মানে বুঝছেন, 1 2 3 4 5 6 7 জি 8 স্যার। 9, জি যে ভাইয়া। কোনো একটা এক অঙ্কের সংখ্যা ধরেন, ধরছেন কি? জি। ভুল করেন না, হ্যাঁ। আর হুম। বাকিরা যারা শুনতেছেন তারাও হচ্ছে কি এক অঙ্কের সংখ্যা ধরেন একটা, হ্যাঁ। আচ্ছা, তো ধরার পর যে সংখ্যাটা ধরছেন ওইটাকে 9 দিয়ে গুণ করেন। কত দিয়ে গুণ করবেন? 9 দিয়ে। 9 দিয়ে গুণ করেন, করছেন কি? জি ভাইয়া। আমাকে বললেন না কিন্তু, হ্যাঁ। জি। গুণ করার পর আপনি হচ্ছে গিয়ে একটা সংখ্যা পেয়েছেন, জি। গুণ করার পর আপনি একটা সংখ্যা পেয়েছেন। তো সংখ্যাটা হচ্ছে গিয়ে 75, তাই কি? জি। জি। সংখ্যাটা 75? জি ভাইয়া। কেমনে সংখ্যাটা 75 9 দিয়ে গুণ করার পর? আপনি একটা সংখ্যা ধরছেন যেটাকে 9 দিয়ে গুণ করার পর 75 আসছে, এটা সম্ভব এক অঙ্কের সংখ্যা? না ভাইয়া, এটা সম্ভব না। এটা এমন ভাবেই সম্ভব না যেভাবে হচ্ছে কি আপনি এখানে যোগফলটা 75 লিখছেন, এটা যোগফল কি জীবনে 75 হয়? হুম, এটা যোগফল কত? বলেন বলেন। 65। 85 হচ্ছে গিয়ে, আজকে আমরা এই অঙ্কটা গেমটা খেলার আগে আমরা একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে তাড়াতাড়ি ভুল উত্তর দেওয়া ইজ ওর্স দেন আস্তে ধীরে ঠিক উত্তর দেওয়া, ইজ বেটার দেন আস্তে ধীরে ঠিক উত্তর দেওয়া, ঠিক আছে? নেক্সট টাইম যাতে হচ্ছে এগুলো ভুল না হয়, মনে থাকবে? হুম। আচ্ছা ঠিক আছে, তাও আপনি যেহেতু কষ্ট করে হচ্ছে গিয়ে সবার ফার্স্টে ভুল উত্তর দিয়েছেন, ওইটার জন্য হচ্ছে গিয়ে আপনার সাথে একটু কথাবার্তা বলা হলো, তো আমরা যে কারেক্ট আনসার দিয়েছে তার সাথে একটু কথাবার্তা বলে আসি, হ্যাঁ। ওকে, এটা, আচ্ছা, তো এখানে সবার আগে আসলে কারেক্ট উত্তর দিয়েছে হচ্ছে, এখানে পরে একজনকে দেখছিলাম 65 লিখেছেন। ফার্স্টে কয়েকজন 75 লিখছে, বুঝছেন, ফার্স্টে কয়েকজন 75 লিখছে, এরপরে 65 পেয়েছি। এই যে 4 নাম্বার জন 65 পেয়েছিলাম, আরিক নাম, আরিক, আরিক, আরিক শুনতে পাচ্ছেন? ARIK। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি একটু মাইকের কাছে যান, নাহলে মাইকটা আপনার কাছে আনেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো যে মনে মনে যে কোনো একটা এক অঙ্কের সংখ্যা ধরেন, বুঝছেন? জি ভাইয়া ধরছি, ওইটাকে 9 দিয়ে গুণ করেন। করছি। 9 দিয়ে গুণ করার পর আপনার একটা 2 অঙ্কের সংখ্যা আসছে। জি ওই 2 অঙ্কের সংখ্যার অঙ্ক দুটাকে যোগ করেন। যে দুইটা অঙ্ক আসছে না, ওই দুইটা অঙ্ককে যোগ করেন। করছি। যোগ করার পর আপনার একটা এক অঙ্কের সংখ্যা আসছে। জি এতটুকু পর্যন্ত হয়েছে তো? ফার্স্টে একটা এক অঙ্কের সংখ্যা ধরছি, তারপরে 9 দিয়ে গুণ করছি, 9 দিয়ে গুণ করার পর 2 অঙ্কের সংখ্যা আসছে, ওই দুটাকে যোগ করে আমি একটা এক অঙ্কের সংখ্যা পাইছি, তাই না? জি আচ্ছা, এইবার এটা থেকে আপনি 5 বাদ দিবেন। কত বাদ দিবেন? 5। আচ্ছা, 5 বাদ দিয়ে আপনার কিছু একটা আসছে, তাই না? জি আচ্ছা, এখন আমি বলি, যেভাবে বলবো আপনি সেভাবে কাজটা করবেন। আপনার এই কিছু একটা যেটা আসছে, সেটা যদি 1 হয় তাহলে আপনি মনে মনে একটা লেটার ধরবেন এ। সেটা যদি 2 হয় তাহলে মনে মনে একটা লেটার ধরবেন বি। সেটা যদি 3 হয় তাহলে মনে মনে একটা লেটার ধরবেন সি। সেটা যদি 4 হয় তাহলে মনে মনে লেটারটা ধরবেন ডি। সেটা যদি 5 হয় মনে মনে লেটার ধরবেন ই। সেটা যদি 6 হয় তাহলে মনে মনে ধরবেন হচ্ছে এফ। মাইনাস আসার কথা না, প্লাস আসার কিছু একটা কথা। জি সেটা যদি 7 হয় তাহলে জি ধরবেন। ঠিক আছে, কথাটা বুঝতে পারছি? জি যেটা আসছে আপনি হচ্ছে যে 1 আসলে এ ধরবেন, 2 আসলে বি ধরবেন, 3 আসলে সি ধরবেন, 4 আসলে ডি ধরবেন, 5 আসলে ই ধরবেন, 6 আসলে এ ধরবেন। ঠিক আছে, ধরছেন? জি আচ্ছা, এখন আপনি যেই লেটারটা ধরছেন ওই লেটার দিয়ে আহ ইংরেজিতে যে কোনো একটা দেশের নাম চিন্তা করেন। ওই লেটার দিয়ে ইংরেজিতে যে কোনো একটা দেশের নাম আপনি চিন্তা করেন করছি। ওই লেটার দিয়ে। জি দেখেন কিন্তু দেশ কিন্তু ভাই, এই জি চট্টগ্রাম কিন্তু দেশ না। জি ঠিক আছে, জি এটা একটু মাথায় রাখেন। একটা দেশের নাম ধরে ফেলছেন। ধরছি। আচ্ছা, দেশের নাম ধরে ফেলার পর যেই দেশের নামটা ধরছেন ওই দেশের নামের লাস্টের যে লেটারটা আছে, ওই জি দেশের নামের লাস্টে যে লেটারটা আছে, ওই লেটারটা দিয়ে একটা পশুর নাম চিন্তা করেন, পশু, এনিমেল। যে ধরছি। যে দেশের নামটা ধরছেন ওই দেশের নামের লাস্টে যে ইয়াটা আছে, লেটারটা আছে, ওই লেটারটা দিয়ে একটা পশুর নাম চিন্তা করে ফেলছেন। জি জানি না হবে নাকি। আপনি কি জানেন ডেনমার্কে যে ক্যাঙ্গারু নাই? জানি। কিন্তু আপনি কি ধরছিলেন? আমি ডেনমার্ক ধরে কোয়ালা লিখছি। ও আচ্ছা, এই যে আপনি হচ্ছে গিয়ে ভিন্ন, মাশাআল্লাহ। তো এখানে ঘটনা যেটা হয় সেটা হচ্ছে গিয়ে অধিকাংশ মানুষ হচ্ছে গিয়ে ডেনমার্ক ধরে, আর হচ্ছে গিয়ে অধিকাংশ মানুষ পরে যেই পশুটা আছে সেই পশুটা হচ্ছে গিয়ে ক্যাঙ্গারু ধরে। তো আপনি হচ্ছে গিয়ে একটু ভিন্ন, সে হচ্ছে গিয়ে যে কে দিয়ে হচ্ছে গিয়ে কোয়ালা চিন্তা করছেন। জি থ্যাংক ইউ, মাশাআল্লাহ, আর ভাইয়া ভেরি গুড। জি বলেন, এটা আপনি আগে ওই থেকে জানতেন? আমার নামটা হচ্ছে অরিক। কি? অরিক, আরিক না। ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আচ্ছা আচ্ছা, অরি অরি, ঠিক আছে, ধন্যবাদ। তবে এটা হচ্ছে অনেকের সাথে মিলে গেছে, আপনার সাথে মিলে না হয়তো বা অনেকের সাথে মিলে গেছে। যদি কারোর সাথে মিলে গিয়ে থাকে তাহলে হচ্ছে গিয়ে হ্যাঁ, এই খেলাটা ক্লাস 8 খেলছিলাম। তাও কয়েকজনের সাথে মিলছে না। আচ্ছা আচ্ছা, যাদের সাথে আগে খেলছিলাম তারা এটা ধরে নাই, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। ঘটনা হচ্ছে আপনি একটু বাসায় একটু চিন্তা করেন, যারা হচ্ছে গিয়ে মানে দেখছেন তারা একটু চিন্তা করেন যে আসলে ঘটনাটা কি ঘটে, সবসময় ঘটনাটা কি ঘটে আর কি। এটা একটু বাসায় চিন্তা করেন, সবসময় ঘটনাটা কি ঘটে, যে কেন হচ্ছে ডেনমার্কে আসে, ডি কেন আসে সবসময়। এটা বাসায় চিন্তা করেন, তাহলে বুঝে যাবেন। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বন্ধ করতে হবে, একটু ওয়েট। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের ঘড়িতে হচ্ছে গিয়ে 4টা বাজে, আমরা হচ্ছে গিয়ে আবার ইয়াতে ফিরে আসি। কিন্তু জিনিসটা মিললো না আজকে, না? ওর সাথে মিললে হচ্ছে ভালো হইতো। এবং আমি সবসময় এটা ভয়ে ভয়ে করি। আমার একটা ফ্রেন্ডের সাথে করছিলাম, সে হচ্ছে গিয়ে আহ বলে, সে ধরছিল ডোমিনিকা। ডোমিনিকাতে এপ নাই। আমি পুরো হচ্ছে গিয়ে মানে বোকা হয়ে গেছিলাম আর কি। মানে লাস্টে ওরে বলি যে ডেনমার্কে ক্যাঙ্গারু নেই জানিস? বলে আমি জানি, কিন্তু এটা দিয়ে কি হবে? আমি বলি কি হবে মানে? বলে আমার তো ডোমিনিকাতে এপ নাই। আমি বলি, ও আচ্ছা, সরি। মানে ও আগে থেকে জানতো খেলাটা আর কি। তো যারা জানে তারা হচ্ছে অধিকাংশ হচ্ছে গিয়ে ডি দিয়ে আর ওই ডেনমার্ক ধরে না আর কি।
আমরা এবার হচ্ছে কি 3 নাম্বার পোল কোশ্চেনটা সবাই অ্যান্সার করার চেষ্টা করি, কয়জন হচ্ছে কারেক্ট অ্যান্সারটা দিতে পারি চেক করি। এক জোড়া বেশি জিরো নিব কেন ভাই? এক জোড়া বেশি জিরো নিব আসন্ন মানটা ঠিকঠাক মতো আনার জন্য। এক জোড়া বেশি জিরো না নিলে আসন্ন মান ঠিক মতো আসে না, বুঝছেন? মানে আমি 3 দশমিক স্থান পর্যন্ত করবো, তো 4 নাম্বার প্লেসে কি আছে ওইটা দেখার জন্য এক জোড়া বেশি জিরো নিতে হবে। আচ্ছা, এটা মাশাআল্লাহ সবাই পারছে। না সবাই না, এর অবস্থা তো খুবই কাহিল অবস্থা আপনাদের। আচ্ছা দেখেন এটা আপনারা কি অ্যান্সার করছেন, খুবই কাহিল অবস্থা, এটা পারা উচিত ছিল। আচ্ছা এটার অ্যান্সারটা হচ্ছে গিয়ে কোনটা, এটার অ্যান্সারটা হচ্ছে কোনটা এটা হচ্ছে আমরা জানি না। এখানে দেখেন কি লেখা আছে, 3 দশমিক স্থান পর্যন্ত। আপনাকে এখানে লেখা আছে হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা বের করতে। তো আপনি 4 নাম্বারটা দেখবেন, এটা 1 2 3, এই যে 4 নাম্বারটা দেখবেন। তো 4 নাম্বারটা কত আছে? 4 নাম্বারটা আছে হচ্ছে 7। তো 4 নাম্বারটা যত থাকবে তার সাথে হচ্ছে কি আমরা 1 যোগ করে দিব। 4 নাম্বারটার সাথে 1 যোগ করে দিব, সরি 3 নাম্বারটার সাথে আমরা 1 যোগ করে দিব যদি 4 নাম্বারটা 5 বা 5 এর চেয়ে বেশি থাকে। আমরা এখানে 4 নাম্বারটা 7 দেখতে পাচ্ছি। এখন 9 এর সাথে যদি আপনি 1 যোগ করে দেন তাহলে এটা 10 হয়ে যাবে। ওই 10 এর ইফেক্ট আবার এখানে পড়বে, এই 9 এর সাথে আবার 1 যোগ হয়ে 10 হয়ে যাবে, এই 9 এর সাথে আবার 1 যোগ হয়ে হচ্ছে এটা 10 হয়ে যাবে। আলটিমেটলি কি হয়ে যাবে? আলটিমেটলি হয়ে যাবে হচ্ছে 1.000 বা হচ্ছে 1 লিখলেও হয় আর। তো কি বললাম, এই যে এই 7 থাকার কারণে এটার সাথে 1 যোগ হবে, ওই একটা এখানে যোগ হয়ে 9 আর 1 10 শূন্য হবে। তো শূন্য হাতে 1, 9 আর 1 10 শূন্য হাতে 1, 9 আর 1 10 শূন্য হাতে। তো বেসিক্যালি 0.999 যেটা আছে ওইটা হয়ে এই 1 যোগ হওয়ার কারণে সেটা হয়ে যাবে হচ্ছে 1। ঠিক আছে? তো অনেকে কেন জানি এটাকে 2 নাম্বার অপশনটা ভাবে, আমি জানি না কেন 2 নাম্বারটা ভাবে। আসন্ন মান যখন বলছে তখন সবসময় খেয়াল রাখতে হবে এর পরের ডিজিটটা কি আছে, ওটা খেয়াল রেখে এরপরে হচ্ছে আগেরটার সাথে কিছু যোগ হবে নাকি বিয়োগ হবে সেটা চেক করতে হবে। আচ্ছা এবার আসেন হচ্ছে গিয়ে পরেরটা। এখানে কি লিখছে দেখেন, প্রমাণ করো যে কোন বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। কোন বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, এটা আপনাকে প্রমাণ করতে বলছে। তো এটা কিভাবে প্রমাণ করা যায়? একটা বিজোড় বর্গ পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, এটা কিভাবে প্রমাণ করা যায়? আমরা এখানে ফার্স্টে যে জিনিসটা ধরে নিব, আমরা ফার্স্টে যে জিনিসটা ধরে নিব, মনে করি 2n-1 একটি বিজোড় পূর্ণ সংখ্যা। আমরা ফার্স্টে ধরে নিলাম এটা হচ্ছে একটা বিজোড় পূর্ণ সংখ্যা যেখানে আপনার এনটা হচ্ছে যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা, যেখানে এনটা হচ্ছে আপনার যে কোনো একটি স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ আপনি এন এর মান যদি এখানে 1 বসান, অর্থাৎ আপনি এখানে যদি এন এর মান 1 বসান তাহলে কত পাবেন দেখেন, 1 বসালে আপনি পাবেন 1, 2 বসালে আপনি পাবেন 3, 3 বসালে আপনি পাবেন 5, 4 বসালে আপনি পাবেন হচ্ছে গিয়ে 7। তো আপনি এন এর যে কোনো মান বসান, যে কোনো স্বাভাবিক সংখ্যা বসান, তাহলে একটা করে আপনি বিজোড় পূর্ণ সংখ্যা পাবেন। তো 2n-1 হচ্ছে নরমালি বিজোড় পূর্ণ সংখ্যার একটা জেনারেল ফর্ম বলতে পারেন আর কি। ঠিক আছে? এখন বলছে এটাকে যদি আমি বর্গ করি, এটাকে যদি আমি বর্গ করি তাহলে যে জিনিসটা পাই। তো চলেন এটাকে বর্গ করি, অর্থাৎ 2n-1 হোল স্কয়ার, এটাকে বর্গ করছি তাহলে কি কি পাবো? তাহলে পাবো হচ্ছে 4n²
-4n + 1। এটাকে বর্গ করলে আমরা পাবো হচ্ছে 4n² - 4n + 1। এখন আমাদের দেখাতে হবে যে এইটা একটা বিজোড় সংখ্যা হবে, শিওর, এটা আমাদের দেখাইতে হবে। তো আমরা কিভাবে দেখাবো দেখেন, এখান থেকে যদি আপনি 4n কমন নেন তাহলে কি পান, n × n-1। এখান থেকে যদি আপনি 4n কমন নেন তাহলে পাবেন হচ্ছে n × n-1। এখন একটু লক্ষ্য করে দেখেন তো ভাইয়া, n আমি কি চিন্তা করেছি, n আমি যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা চিন্তা করেছি, যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা। তাহলে n যদি একটা স্বাভাবিক সংখ্যা হয়, n-1 কি হবে, n-1 হবে ঠিক তার আগের সংখ্যাটা। n যদি একটা যে কোনো স্বাভাবিক সংখ্যা হয় তাহলে n-1 হবে ঠিক তার আগের সংখ্যাটা। তো এখন একটু খেয়াল করে দেখেন তো, আপনি যদি পরপর দুইটা সংখ্যাকে গুণ করেন, আপনি যদি পরপর দুইটা সংখ্যাকে গুণ করেন তাহলে কখনো জোড় সংখ্যা বাদে কি কিছু পান? আমি আপনাকে একটা ডেমো দেখাতে পারি। মনে করেন আপনি 2 আর 3 গুণ করেন, কত পাবেন? 6। আপনি 3 আর 4 গুণ করেন, কত পাবেন? 12। আপনি 4 আর 5 গুণ করেন, কত পাবেন? 20। আপনি 5 আর 6 গুণ করেন, কত পাবেন? 30। তার মানে আপনি পরপর দুইটা সংখ্যা যদি কখনো গুণ করেন তাহলে জোড় সংখ্যা বাদে কখনোই কোনো কিছু আসা সম্ভব না। কারণ আসবে কিভাবে ভাই? এটা তো হচ্ছে কি আপনার দেখেই বোঝা যাচ্ছে যে হচ্ছে একটা জোড় সংখ্যার সাথে গুণ হচ্ছে, এখানে কখনোই বিজোড় কিছু আসবে না। কেউ যদি এভাবে না বুঝে, সে এভাবেও চিন্তা করতে পারে যে যে কোনো সংখ্যাকে যদি একটা জোড় সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহলে সেটা সবসময় জোড়ই হয়। তাহলে এখানে দেখেন যা ইচ্ছে তা হোক সেটা আমার সমস্যা না, কিন্তু এটাকে আমি গুণ করছি কত দিয়ে? 4 দিয়ে গুণ করছি। তো 4 দিয়ে গুণ করার পর যে জিনিসটা পাবো সেটা কি পাবো? সেটা অবশ্যই একটা জোড় সংখ্যা পাবো। 4 দিয়ে গুণ করার পর আমি যে জিনিসটা পাবো সেটা অবশ্যই একটা জোড় সংখ্যা পাবো। তার মানে 4n × n-1 এটা কি হবে? এটা হবে হচ্ছে একটা জোড় সংখ্যা, শিওর। এটা একটা জোড় সংখ্যা হবে, শিওর, কারণ এটাকে 4 দিয়ে গুণ করা হচ্ছে। আচ্ছা, কোন একটা জোড় সংখ্যার সাথে যদি আপনি 1 যোগ করেন, কোন একটা জোড় সংখ্যার সাথে যদি আপনি 1 যোগ করেন তাহলে সবসময় যেটা পাবেন সেটা হচ্ছে একটা বিজোড় সংখ্যা। কোন একটা জোড় সংখ্যার সাথে আপনি 1 যোগ করলে সবসময় যেটা পাবেন সেটা কি? সেটা হচ্ছে একটা বিজোড় সংখ্যা। তাহলে এখানে আমরা এটার সাথে এটা যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে বিজোড় সংখ্যা। তো এই হচ্ছে গিয়ে কথা। এখানে হচ্ছে কি আমরা বিজোড় সংখ্যা হবে যে এটা প্রমাণ করলাম। কিভাবে প্রমাণ করলাম? হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা যে কোনো একটা জেনারেল ফরম্যাটে ধরে নিলাম 2n-1, এটা হচ্ছে একটা বিজোড় পূর্ণ সংখ্যা। এরপর এটাকে আমরা বর্গ করলাম। তো বর্গ করে আমরা কি দেখলাম? বর্গ করে আমরা দেখলাম হচ্ছে এটাকে পাচ্ছি 4n² - 4n + 1। তো এরপর যেটা আসলো সেটার প্রথম যে অংশটুকু সেটা একটা জোড় অংশ, মানে এখানে আমি যাই করি না কেন একটা জোড় সংখ্যা পাবো। তো এখানে যদি একটা জোড় সংখ্যা পাই, জোড় সংখ্যার সাথে যখন আপনি 1 যোগ করবেন সেটা অবশ্যই একটা বিজোড় সংখ্যা হবে। যে কোনো জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে তার পরের সংখ্যাটা বিজোড় হয়। তো এইভাবে করে হচ্ছে গিয়ে বেসিক্যালি প্রমাণটা করে ফেলা যায়। এখানে একটা কোশ্চেন দেখা যাচ্ছে, যদি 1 জোড়া বেশি 0 নেই তাহলে আমার ম্যাথ কি ভুল হবে? তো আপনি যদি 3-4 জোড়া বেশি নেন তাহলে সমস্যা নেই। ভাই স্ক্রিনটাকে কি আপনি নেগেটিভ করেছেন? জি, ছবির নেগেটিভের মতো। জি, রিদা যেটা বলছেন ঠিক আছে। ভাই সাদা করেন, দেখতে সমস্যা হয়। ও আচ্ছা, ঠিক আছে, সাদা করে দিচ্ছি। আমার কাছে ওইটাই ভালো লাগে কেন জানি। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে মোটামুটি প্রমাণ। তো চলেন এবার হচ্ছে আমরা পরেরটা দেখি। এখানে কি লেখা? দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল সবসময় 8 দ্বারা বিভাজ্য হবে। এটা হচ্ছে আপনাকে বের করতে বলছে, প্রমাণ করতে বলছে যে প্রমাণ কর যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল সবসময় 8 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, তো এটা কিভাবে প্রমাণ করা যায়? তো আমরা হচ্ছে এখানে ফার্স্টে হচ্ছে আগেরটার মতো কিছু একটা ধরে নিব। আগেরটার মতো আমরা এখানে কিছু একটা ধরে নিব। মনে করি 2n হচ্ছে একটি জোড় সংখ্যা। এখানে আমরা ধরে নিব 2n এটা হচ্ছে একটি জোড় সংখ্যা। তো ভাইয়া এখানে 2n যে জোড় সংখ্যা ধরলাম, n কি? n হচ্ছে যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা, এখানে যেখানে n বিলংস টু যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা। তো এবার আসেন, আপনাকে বলছে দুইটি ক্রমিক জোড় সংখ্যা। আচ্ছা, 2n যদি একটা জোড় সংখ্যা হয় তাহলে তার পরের জোড় সংখ্যাটা কি হবে? 2n যদি একটা জোড় সংখ্যা হয়ে থাকে তাহলে তার পরের জোড় সংখ্যাটা কি হবে? তার পরের জোড় সংখ্যাটা হবে হচ্ছে 2n + 2। তার পরের জোড় সংখ্যাটা হবে হচ্ছে 2n + 2। তাহলে এই 2n + 2 এর সাথে আপনি যদি 2n গুণ করেন
এই 2n প্লাস 2 এর সাথে 2n গুণ করলে যে সংখ্যাটা পাবেন সেটা 8 দ্বারা বিভাজ্য হবে, এটা আপনাকে প্রমাণ করতে বলছে। তো চলুন আমরা 2n প্লাস 2 এর সাথে 2n কে গুণ করে দেখি। তো এই দুটাকে গুণ করলে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে এই দুইটা থেকে দুইটাকে কমন নিয়ে নেন, এই দুইটা থেকে 2 কে কমন নিয়ে নেন। 2 কমন নিলে কি আসে? 2 কমন নিলে আসে হচ্ছে n প্লাস 1। এরপর এটা গুণ করে ফেলেন, এটা গুণ করলে কি আসে? 4n ইন্টু n প্লাস 1, 4n ইন্টু n প্লাস 1। এখন এখানে হচ্ছে কি একটা জিনিস বুঝার আছে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে যাতে হচ্ছে জিনিসটা বুঝতে পারেন আপনি। এটা খুবই সাংঘাতিক একটা জিনিস। ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা এবং তার পরের স্বাভাবিক সংখ্যাটার গুণফল, যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা এবং তার পরের স্বাভাবিক সংখ্যাটার গুণফল এটা একটা জোড় সংখ্যা হয়। যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা আর তার পরের স্বাভাবিক সংখ্যাটার গুণফল এটা সবসময় কি হয়? একটা জোড় সংখ্যা হয়। এটা একটু আগে দেখিয়েছি। আর যে কোনো একটা জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হয়। যে কোনো একটা জোড় সংখ্যা কি দ্বারা বিভাজ্য হয়? 2 দ্বারা বিভাজ্য হয়। যে কোনো জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। তার মানে এখানে যে n ইন্টু n প্লাস 1 দেখা যাচ্ছে, এখানে যে আমরা n ইন্টু n প্লাস 1 দেখতে পাচ্ছি, এটা কত দ্বারা বিভাজ্য? এটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। n ইন্টু n প্লাস 1 এটা হচ্ছে আমাদের 2 দ্বারা বিভাজ্য। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে 2 দ্বারা বিভাজ্য কোনো একটা সংখ্যাকে যদি কখনো 4 দ্বারা গুণ করা হয়, কথাটা আবার বলছি, 2 দ্বারা বিভাজ্য কোনো একটা সংখ্যাকে যদি কখনো 4 দ্বারা গুণ করা হয় তাহলে সে অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হবে। তো আমি আপনাকে জাস্ট এইভাবে করে চিন্তা করাতে পারি জিনিসটা। কোন একটা জিনিস 2 দ্বারা বিভাজ্য মানে কি? কোন একটা জিনিস 2 দ্বারা বিভাজ্য মানে কি? মনে করেন 12 2 দ্বারা বিভাজ্য মানে 12 কে আমি লিখতে পারবো 2 ইন্টু 6। তারপরে মনে করেন হচ্ছে 16, এটাকে আমি লিখতে পারবো 2 ইন্টু 8। তারপরে মনে করেন 20, এটাকে আমি লিখতে পারবো হচ্ছে 2 ইন্টু 10। মানে কোন একটা জিনিস 2 দ্বারা বিভাজ্য মানে আমি ওইটাকে 2 ইন্টু সামথিং দিয়ে লিখতে পারবো, ওইটাকে আমি 2 ইন্টু সামথিং দিয়ে লিখতে পারবো। তার মানে কোন একটা সংখ্যা এই যে n ইন্টু n প্লাস 1 এটা 2 দ্বারা বিভাজ্য মানে এটাকে আমি 2 ইন্টু সামথিং লিখতে পারবো। তো মনে করেন এটাকে আমি লিখলাম 2 ইন্টু k, এটাকে মনে করেন আমি লিখলাম 2 ইন্টু k। 2 ইন্টু k যদি আপনি এখানে বসায় দেন তাহলে এটা কি আসবে? এটা আসবে হচ্ছে 4 ইন্টু 2 ইন্টু k, এটা চলে আসবে কি 8k। এটা তখন হয়ে যাবে হচ্ছে আপনার 8k। তো 8k মানে কি? 8k মানে অবশ্যই সে 8 দ্বারা বিভাজ্য হবে। জাস্ট আপনাকে বোঝানোর কাজে এই জিনিসটা লিখলাম আর কি। কথাটা আবার বলছি, কোনো একটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে তাকে 2 এর একটা গুণিতক আকারে লেখা যায়। অর্থাৎ 2 ইন্টু 6 12, 2 ইন্টু 10 20, 2 ইন্টু 8 16 এভাবে করলে তাহলে n ইন্টু n প্লাস 1 কে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু k। আমি জানি না k এর মান কত, ধরে নিলাম হচ্ছে কোন একটা গুণিতক। তো 2 ইন্টু k আকারে যদি লিখি তাহলে আমরা n ইন্টু n প্লাস 1 কে লিখতে পারি কি? n ইন্টু n প্লাস 1 কে আমরা লিখতে পারি 2k। তো n ইন্টু n প্লাস 1 যদি আপনার 2k হয়, তাকে যদি আপনি 4 দিয়ে গুণ করেন তাহলে কি পাবেন? তাহলে পাবেন হচ্ছে 8k। আচ্ছা, 8k যদি কোনো একটা সংখ্যার রূপ হয় তাহলে আমরা অবশ্যই বলতে পারবো সে 8 দ্বারা বিভাজ্য হবেই। তো ভাই পরীক্ষার খাতায় আমি কি লিখবো? পরীক্ষার খাতায় হচ্ছে এটা ইজি বিজি, কারণ টিচাররা জিনিসপত্রগুলো পারে। তো আপনি যে জিনিসটা লিখবেন সেটা হচ্ছে, এটা মুছে দেখলে দরকার নেই, যে এতটুকু তো আসলো। এরপর লিখবেন n ইন্টু n প্লাস 1 একটা জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, সুতরাং n ইন্টু n প্লাস 1 অবশ্যই 2 দ্বারা বিভাজ্য। তাহলে এরপর লাইনে ডিরেক্ট লিখে ফেলবেন, সুতরাং 4n ইন্টু n প্লাস 1 এটা অবশ্যই 8 দ্বারা বিভাজ্য। 4n ইন্টু n প্লাস 1 এটা অবশ্যই কত দ্বারা বিভাজ্য? 8 দ্বারা বিভাজ্য। মানে জাস্ট হচ্ছে বলতে পারেন এগুলো হচ্ছে লজিক্যাল প্রুফ। লজিক্যাল প্রুফ বলা হয় এগুলোকে নরমাল। ঠিক আছে? আচ্ছা, ইন্ট্রোভার্টেড না এক্সট্রোভার্টেড? আচ্ছা, যদি ভাই 2 নাম্বার লাইনটা একটু বুঝান। 2 নাম্বার লাইন যে কোনটা এখানে? ভাই এই যে এখান থেকে আমি একটা 2 কমন নিছি ভাই, এই যে দেখেন এই যেখানে একটা 2 ছিল এখানে একটা 2 ছিল, এই দুইটাকে কমন নিয়ে বাইরে লিখছি। আর দুইটা কমন দিলে কি থাকে? দুইটাকে কমন দিলে n প্লাস 1 থাকে না? জাস্ট দুইটাকে কমন নিয়ে বাইরে লিখছি, আর কিছু না ভাইয়া। দুইটাকে কমন নিয়ে এখানে বাইরে লেখা হয়েছে। দুইটাকে কমন নিয়ে জাস্ট বাইরে লেখা হয়েছে। যদি এক জোড়া বেশি জিরো না নেই তাহলে কি আমার ম্যাথ ভুল হবে? চান্স আছে,
চান্স আছে ভুল হওয়ার। যদি হচ্ছে গিয়ে আসল, আমি দেখাই এই জিনিসটা, একটা ভালো কোশ্চেন করছে যে ওর কথা হচ্ছে আমি এই এক জোড়া বেশি জিরো নিব না, কি আছে জীবনে নিব না, তাহলে সমস্যা হবে কোনো? তো আমার কথা হচ্ছে সমস্যা তখন হবে যদি এক জোড়া জিরো নেওয়ার ফলে এই রেজাল্টটা 5 বা 5-এর চেয়ে বেশি হয়। যেমন এই যে আমার এখানে পরের রেজাল্টটা কত আসছে, 5 আসছে না? 5 আসার কারণে কিন্তু এটার ইম্প্যাক্টটা এখানে পড়ছে, 6 হয়ে গেছে। কিন্তু আপনার যদি এক জোড়া জিরো নেওয়ার পরেও যদি এখানে 5 না আসে, যদি এখানে অন্য কিছু আসতো 4, 3 বা 2, 1 আসতো, তাহলে হয়তো বা 3 জোড়া নিলে কোনো সমস্যা হতো না। তাহলে 3 জোড়া নিলে কোনো সমস্যা হতো না। কারণ কি? কারণ এই সংখ্যাটার ইম্প্যাক্টটা এই জায়গাতে নাই। ঠিক আছে? তো আমি বলবো সবসময় হচ্ছে কি আপনি এক জোড়া নিবেন, কারণ আমার চেক করতে হবে তো যে এখানে যেই সংখ্যাটা আছে সেটা কি 5 বা 5-এর চেয়ে বেশি নাকি, এটা চেক করতে হবে। তো এটা চেক করার জন্য আপনার অবশ্যই এখানে হচ্ছে গিয়ে 4 জোড়া নিতে হবে। 4 জোড়া কেন? কারণ এখানে 3 দশমিক স্থান পর্যন্ত বলছে। যদি এখানে 4 দশমিক স্থান পর্যন্ত বলতো তাহলে আমি এখানে 5 জোড়া নিতাম। যদি হচ্ছে এখানে 5 দশমিক স্থান পর্যন্ত বলতো তাহলে এখানে আমি 6 জোড়া নিতাম। ঠিক আছে? যত দশমিক স্থান পর্যন্ত বলবে তার চেয়ে এক জোড়া বেশি নিতে হবে। আর একটা জিনিস বলতেছি বারবার যে পরীক্ষা ইনশাল্লাহ আসবে না, তো এটা নিয়ে এত একটা প্যারা খাওয়ার কোনো দরকার নাই ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, সংখ্যা নিয়ে যেহেতু কথা বলতেছি আরেকটা জিনিস হঠাৎ মনে পড়ছে, দেখি আপনাদের মধ্যে কে আগে বলতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে একটা সংখ্যা বের করবেন যেই সংখ্যাটাকে আপনি 2 ভাবে কিউবের যোগফল আকারে প্রকাশ করতে পারেন। কথাটা আবার বলতেছি, যেই সংখ্যাটাকে আপনি 2 ভাবে কিউবের যোগফল আকারে, মানে এটা হচ্ছে কোশ্চেনটা লিখি, আপনারা খাতা লিখে ফেলেন। এটা এত মোটা হয়ে গেল কেন তুমি? ওমা, আচ্ছা, চলেও যাচ্ছ। ক্ষুদ্রতম সেই সংখ্যাটি নির্ণয় করো যাকে 2 ভাবে 2টি ঘনের যোগফল আকারে প্রকাশ করা যায়। দুই ভাবে 2টি ঘনের যোগফল আকারে প্রকাশ করা যায়। এটা লিখে রাখেন, এটা কেউ পারেন নাকি দেখেন। আজকে তো পড়াশোনাটা সহজ, বাসায় তো চিন্তা করার তো কিছু পাবেন না। তো এটা একটা চিন্তা করে ক্ষুদ্রতম সেই সংখ্যাটি নির্ণয় করবেন যাকে 2 ভাবে 2টি ঘনের যোগফল আকারে প্রকাশ করা যায়। একজন লিখছে হচ্ছে 1 কিউব প্লাস 1 কিউব। আরে ভাই, 1 কিউব প্লাস 1 কিউব এটা সমান বুঝি 1। সে লিখছে 1 কিউব প্লাস 1 কিউব হচ্ছে 1। এটা হইল কিছু? আচ্ছা, তো 2 ভাবে প্রকাশ করা যেতে হবে এমন কিছু একটা লিখতে হবে। 2 ভাবে প্রকাশ করা যেতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে গিয়ে আমি জানি না আপনারা কেউ আগে থেকে জানেন নাকি। আগে থেকে জানলে তো অ্যান্সার দিয়ে পারার কথা। এটা একটা সংখ্যা আছে, বুঝছেন? একটা সংখ্যা আছে, সংখ্যাটা হচ্ছে 10 অঙ্কের। সংখ্যাটা হচ্ছে 10 অঙ্কের। 1 2 3 4 5 6 7 8 9 10। 10 অঙ্কের একটা সংখ্যা আছে, যেই সংখ্যাটার এককের ঘরে যেই সংখ্যাটা আছে সে দেখায় এই পুরা সংখ্যাতে 9 কতগুলা আছে। এটা দশকের ঘরে যেই সংখ্যাটা আছে সেটা দেখায় এই পুরা সংখ্যাটাতে 8 কতগুলা আছে। এইটার শতকের ঘরে যেই সংখ্যাটা আছে সেটা দেখায় এই পুরা সংখ্যাটাতে 7 কতগুলা আছে। এটার এই ঘরে যে সংখ্যাটা আছে সেটা দেখায় পুরা সংখ্যাটাতে 6 কতগুলা আছে। ঠিক আছে, এটা দেখায়। আমি একটু জিনিসটা আপনাকে বুঝাই। যেমন আপনারা অনেকে এটা দেখেই সবাই যে কাজটা করে সেটা হচ্ছে এটা করে, সবাই যে এই কাজটা করে, সবাই এটা করে করে তারপর কি বলে জানেন? ওরা বলে যে ভাই দেখেন এটা কি দেখাচ্ছে, এটা দেখাচ্ছে হচ্ছে এই পুরা সংখ্যাটাতে 9 আছে, একটাও নেই। এই পুরা সংখ্যাটাতে একটাও 9 নেই। কথা তো আসলে সত্য, একটাও 9 নেই। ভাই এটা কি দেখাচ্ছে? এটা দেখাচ্ছে এই পুরা সংখ্যাটাতে একটাও 8 নাই। কথা সত্য। এটা দেখাচ্ছে পুরা সংখ্যাতে একটাও 7 নাই। এটা দেখাচ্ছে পুরা সংখ্যাতে একটাও 6 নেই। এটা দেখাচ্ছে পুরা সংখ্যাতে একটাও 5 নাই। সবই মানলাম, কিন্তু এটা কি দেখায়? এটা দেখায় এই পুরা সংখ্যাটাতে একটা 1 আছে। এই পুরা সংখ্যাটাতে সরি, এটা দেখা হচ্ছে এই পুরা সংখ্যাটাতে হচ্ছে কি একটা শূন্য আছে। দেখেন এটা দেখায় কয়টা 9, এটা দেখায় কয়টা 8, এটা দেখায় কয়টা 7, এটা দেখায় কয়টা 6, এটা দেখায় কয়টা 5, এটা দেখায় কয়টা 4, এটা দেখায় কয়টা 3, এটা দেখায় কয়টা 2, এটা দেখায় কয়টা 1 আছে, আর এটা দেখাবে কয়টা
শূন্য আছে। তো এখানে কি ভাই একটা শূন্য আছে? এখানে কিন্তু একটা শূন্য নাই। এখানে কয়টা শূন্য আছে? এখানে 9টা শূন্য আছে। তারপর আপনি বলবেন আচ্ছা ভাই তাহলে এখানে 9 বানাই দেন, তাহলেই তো হয়ে যাচ্ছে। না, 9 বানাই দিলে তো হইলো না। কারণ যদি আপনি এখানে 9 বানাই দেন তাহলে ঠিক আছে, বাকি সবগুলো মিলছে, কিন্তু এখানে 9 আছে কয়টা? 9 আছে একটা। তাহলে এখানে কি লিখছেন? এখানে তো লিখছেন শূন্য। এখানে আপনি কত লিখছেন? এখানে আপনি শূন্য লিখছেন। আপনি বলতেছেন পুরো সংখ্যাতে একটাও 9 নেই। তো এমন একটা সংখ্যা বের করতে হবে। কোশ্চেনটা যখন দেখছিলাম, মানে প্রথম যেদিন দেখছিলাম আর কি, খুবই ফ্যাসিনেটিং একটা কোশ্চেন লাগছিল। হঠাৎ করে রাতের দিয়ে এক ফ্রেন্ড পাঠাইছিল। তো বলছে যে এমন একটা সংখ্যা বের কর যেখানে হচ্ছে গিয়ে এককের ঘরে যে অঙ্কটা থাকবে সেটা দেখাবে পুরো সংখ্যাটাতে কয়টা 9 আছে, দশকের ঘরেরটা দেখাবে পুরো সংখ্যাটাতে কয়টা 8 আছে, শতকেরটা দেখাবে পুরো সংখ্যাতে কয়টা 7 আছে, কয়টা দেখাবে পুরো সংখ্যাতে কয়টা 6 আছে, কয়টা দেখাবে পুরো সংখ্যাতে কয়টা 5 আছে, এরকম করে করে হচ্ছে পুরো সবগুলা মানে এমন 10 অঙ্কের একটা সংখ্যা বের করতে হবে যেটা এই প্রপার্টিটা মেনে চলবে আর কি। মানে কয়টা অঙ্ক আছে এটা শেষ করে বাসায় একটু চিন্তা করে দেখবেন, এটা কেউ পারেন নাকি? আর আপনাদের মধ্যে যে কোনো বুদ্ধিজীবী থাকেন দেখবেন যে ক্লাস চলাকালীন সময় উত্তর দিয়ে দিতে পারবেন। ওই যে একজন লিখছে 1 2 3 4 5 6 7 8 9, আরে পোলাপান। এই যে আগের প্রশ্নটার একজন কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছে। আগের প্রশ্নটার নাম কি এর? দাঁড়ান দেখি, এর আগে কেউ অ্যান্সার দিচ্ছে নাকি জানি। তাজদির আগে কি অ্যান্সার দিছে কেউ? ওরে বাপরে, এ তো আরো বেশি জানে। রামানুজান, মাশাআল্লাহ। হ্যাঁ, রামানুজানকে হচ্ছে গিয়ে, রামানুজান অসুস্থ ছিল, তো তখন সে তাকে হচ্ছে একটা কি একটা মুভিও তো আছে, দ্য ম্যান হু নিউ ইনফিনিট টাইপ, এরকম মুভিটার নাম। তো ওইখানে হচ্ছে তাকে দেখানো হয় একটা ট্যাক্সি ক্যাব দেখানো হয়। ট্যাক্সি ক্যাব দেখানোর পর ওই ট্যাক্সি ক্যাবটার নাম্বার ছিল সম্ভবত 1729। এবার বলে তুমি দেখছো নাম্বারটা কত সুন্দর? বলে কেন সুন্দর? বলে এই নাম্বারটা হচ্ছে কি সবচেয়ে ক্ষুদ্রতম সেই সংখ্যাটা যাকে হচ্ছে কি দুইটা ঘনের আকারে প্রকাশ করা যায়। কিভাবে কিভাবে? বলে যে এটাকে আপনি এভাবে করে লিখতে পারবেন 10 কিউব প্লাস হচ্ছে 9 কিউব, এটা সমান হচ্ছে গিয়ে 1729। আবার এটাকে আপনি এভাবে লিখতে পারবেন 1 কিউব প্লাস হচ্ছে 12 কিউব, এটাও হচ্ছে 1729। মানে এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সেই সংখ্যাটা যাকে হচ্ছে দুইটা ঘনের যোগফল আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা। এটা হচ্ছে, এগুলা দরকার নাই, এগুলো মুছে দিই। আচ্ছা, চলেন এবার হচ্ছে গিয়ে আমরা পরের স্লাইডে দেখি কি আছে। এখানে দেওয়া আছে, এটা পরীক্ষা আসে, এইটা মাঝে মাঝে পরীক্ষা আসে। এই চ্যাপ্টার থেকে আসলে এই অঙ্কটা মাঝে মাঝে হচ্ছে কি পরীক্ষা থাকে। এটা আর ওই √2 একটি অমূলদ সংখ্যা বা √3 একটি অমূলদ সংখ্যা বা √5 একটি অমূলদ সংখ্যা, এই দুটো অঙ্ক হচ্ছে মোটামুটি সেলিব্রিটি অঙ্ক বলতে পারেন এই চ্যাপ্টারে। এখানে কি বলা আছে দেখেন, n হচ্ছে যে কোনো একটা সংখ্যা 2x - 1, যেখানে x হচ্ছে যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা, x হচ্ছে যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা। আপনাকে বলছে n স্কয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে, এটা হচ্ছে গিয়ে প্রমাণ করতে বলছে। তো আমরা যে কাজটা করব, ফার্স্টে হচ্ছে n স্কয়ারের মানটা বের করব। ফার্স্টে আমরা n স্কয়ারের মানটা বের করব। তো n স্কয়ার সমান কত আসে? n স্কয়ার সমান আসে হচ্ছে 2x - 1 হোল স্কয়ার। এটা হচ্ছে n স্কয়ারের মান। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি 2x - 1 হোল স্কয়ার, এটা মানে হচ্ছে 4x স্কয়ার্ড। এটা মানে হচ্ছে 4x স্কয়ার্ড মাইনাস 4x প্লাস হচ্ছে 1। এটা মানে হচ্ছে 4x স্কয়ার্ড মাইনাস 4x প্লাস কত? প্লাস হচ্ছে 1। এখন একটু চিন্তা করে দেখেন, এই যে n স্কয়ারকে 8 দ্বারা ভাগ করলাম, প্রতি ক্ষেত্রে আমাদের 1 ভাগশেষ থাকে। আমরা এইটা দেখানোর জন্য এই প্রসেসটাকে অবলম্বন করতে পারি না? এইটুকু অংশ যদি কোনোভাবে 8 দ্বারা বিভাজ্য হয়ে যায়, একটু চিন্তা করে দেখেন, এইটুকু অংশ যদি কোনোভাবে 8 দ্বারা বিভাজ্য হয়ে যায়, তো 8 দ্বারা বিভাজ্য একটা সংখ্যার সাথে যদি আপনি 1 যোগ করেন, মনে করেন হচ্ছে গিয়ে 24 সাথে যদি আপনি 1 যোগ করেন, তাহলে যেই সংখ্যাটা পাবেন, একটু ভালো মতো মনোযোগ দিয়ে শুনবো, 24 সাথে আপনি 1 যোগ করার পর যেই সংখ্যাটা পাবেন, তাকে যদি আপনি 8 দিয়ে ভাগ করেন, তাহলে অবশ্যই কত ভাগশেষ থাকবে ভাইয়া? অবশ্যই ভাগশেষ থাকবে 1। কথাটা আবার বলছি, মনোযোগ দিয়ে শুনবো। আমি যদি 8 দ্বারা বিভাজ্য কোনো একটা সংখ্যার সাথে যদি 1 যোগ করি, 8 দ্বারা বিভাজ্য কোনো একটা সংখ্যার সাথে যদি 1 যোগ করি, তাহলে যেই সংখ্যাটা পাবো সেটা এমন একটা সংখ্যা যাকে 8 দ্বারা ভাগ করা হলে অবশ্যই 1 ভাগশেষ থাকবে। কারণ 24 তো বিভাজ্য হয়ে যাবে, আর তারপরে এটা থেকে বাদ দিবেন যখন, তখন হচ্ছে 1 ভাগশেষ থাকবে। তাহলে আমরা এই জিনিসটাকে, এই যে 8 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে, এটা প্রমাণটা করব এমন ভাবে
যে এটার এই প্রথম যে অংশটুকু আছে এটা 8 দ্বারা বিভাজ্য, এটা প্রমাণ করে ফেলবো। কিভাবে দেখেন, এখান থেকে যদি আপনি 4x কমন নেন, এখান থেকে আপনি 4x কমন নিলে কি পান? আচ্ছা, আজানে বিরতি, আজান দিচ্ছি, আমরা একটু বিরতি। আচ্ছা, তো চলুন আমরা দেখি এখানে যে জিনিসটা করা যায় সেটা হচ্ছে 4x ইন্টু এক্স প্লাস 1, এটার সাথে কি যোগ হচ্ছে? এটার সাথে যোগ হচ্ছে 1। তো এখন এই যে পার্টটা আছে, এই পার্টটা 8 দ্বারা বিভাজ্য নাকি বিভাজ্য না, এইটা নিয়ে আমরা যথেষ্ট গল্প করেছি হচ্ছে আগের স্লাইডে। এটা নিয়ে আমরা, ও না, এটা তো একটু ডিফারেন্ট না, সমস্যা নেই, একই জিনিসটা একটু বলে দিই। সেটা হচ্ছে দেখেন, এই যে x ইন্টু এক্স মাইনাস 1, এক্স ইন্টু এক্স মাইনাস 1, এটা কি? এটা হচ্ছে অবশ্যই একটা জোড় সংখ্যা। এটা অবশ্যই একটা জোড় সংখ্যা, কারণ কি? এটা পরপর দুইটা সংখ্যা, পরপর দুইটা সংখ্যার গুণফল অবশ্যই একটা জোড় সংখ্যা হয়। আচ্ছা, এটা যদি একটা জোড় সংখ্যা হয় তাহলে এটা কি হবে? এটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। এটা যদি একটা জোড় সংখ্যা হয় তাহলে এটা অবশ্যই কত দ্বারা বিভাজ্য হবে? এটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, এটা যদি আপনার 2 দ্বারা বিভাজ্য হয়, এটা যদি আপনার 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এটাকে যদি আপনি কখনো 4 দিয়ে গুণ করেন, এটাকে যদি আপনি 4 দিয়ে গুণ করেন, তাহলে যে সংখ্যাটা পাবেন সেটা কি দ্বারা বিভাজ্য হবে? সেটা অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হবে। এটা 2 দ্বারা বিভাজ্য হলে এটাকে যদি আপনি 4 দ্বারা গুণ করেন, তাহলে আপনি কত দ্বারা, যে সংখ্যাটা পাবেন সেটা হচ্ছে অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হবে। এই কথাটা জাস্ট আগের স্লাইডেও কিন্তু আমরা একবার বলেছি। এই যে দেখেন, 2 দ্বারা বিভাজ্য যদি কিছু একটা থাকে, ওইটাকে যদি আপনি 4 দিয়ে গুণ দেন, তাহলে যেই জিনিসটা পাবেন সেটা অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এইখানে যে অংশটুকু আমরা পেলাম, এই অংশটুকু কি? এই অংশটুকু অবশ্যই 8 দ্বারা বিভাজ্য। তো এটা যদি আপনার 8 দ্বারা বিভাজ্য কিছু একটা হয়ে থাকে, এটা যদি 8 দ্বারা বিভাজ্য কিছু একটা হয়ে থাকে, তাহলে অবশ্যই এটার সাথে যখন 1 যোগ করবেন, আপনি এটার সাথে যখন 1 যোগ করবেন, ওয়েট,
এটার সাথে যখন 1 যোগ করবেন তখন যে জিনিসটা পাবেন, সেটাকে যদি 8 দ্বারা ভাগ করেন তাহলে 1 অবশিষ্ট থাকবে। এটা এই স্লাইডের শুরুতেই বলেছি যে আমি যদি কোনোভাবে এটা দেখাতে পারি এটা 8 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা, তাহলে এই 8 দ্বারা বিভাজ্য একটা সংখ্যার সাথে যদি 1 যোগ করা হয় তাহলে পুরা যেই জিনিসটা পাওয়া যায় সেটাকে যদি 8 দ্বারা ভাগ করা হয়, সেটাকে যদি 8 দ্বারা ভাগ করা হয় তাহলে প্রতি ক্ষেত্রে কত অবশিষ্ট থাকবে? প্রতি ক্ষেত্রে অবশ্যই 1 অবশিষ্ট থাকবে। তাহলে পুরো জিনিসটা একটু আরেকবার বলা যাক। আমাদেরকে বলা হয়েছে n স্কয়ার কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে, প্রমাণ করো। আমরা ফার্স্টে n স্কয়ার বের করলাম, n স্কয়ার বের করে দেখলাম এরকম একটা রাশি আসলো যেখান থেকে 4x টা কমন দিলাম। কমন নেওয়ার পর কিছু বাংলা কথা লিখতে হবে। কথাগুলো কি? ফার্স্ট হচ্ছে এটা x * x - 1 একটা জোড় সংখ্যা। কেন? কারণ পরপর দুইটা স্বাভাবিক সংখ্যার গুণফল সবসময় একটা জোড় সংখ্যা হয়। এরপরে কথাটা কি, জোড় সংখ্যা মানেই হচ্ছে সে 2 দ্বারা বিভাজ্য। আর 2 দ্বারা বিভাজ্য কোনো একটা জিনিসকে কখন যদি 4 দিয়ে গুণ করা হয় তাহলে সে অটোমেটিক্যালি 8 দ্বারা বিভাজ্য হয়ে যায়। 2 দ্বারা বিভাজ্য কোনো একটা জিনিসকে আমি যখন 4 দিয়ে গুণ করব তখন সে কি দ্বারা বিভাজ্য হয়ে যায়? 8 দ্বারা বিভাজ্য হয়ে যায়। এরপর 8 দ্বারা বিভাজ্য কোনো একটা জিনিসের সাথে যখন 1 যোগ করা হবে, 8 দ্বারা বিভাজ্য কোনো একটা জিনিসের সাথে যখন 1 যোগ করা হয় তখন যে জিনিসটা পাবো সেটাকে যদি 8 দ্বারা ভাগ করি, সেটাকে 8 দ্বারা ভাগ করলে আমি লাস্টে কত ভাগশেষ পাবো? 1। তো এটা উদাহরণ হিসেবে দেখাইছিলাম, মনে করেন 24 যোগ 1 এটা সমান কত? 25। এই 24 তো 8 দ্বারা বিভাজ্য, এটার সাথে যখন 1 যোগ করব যে সংখ্যাটা পাবো সেটাকে যখন 8 দিয়ে ভাগ করব তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভাগশেষটা 1। তো এটা হচ্ছে একটু কমন সেন্স খাটালে এই লজিকটা হচ্ছে গিয়ে বোঝা যায় আসলে কিভাবে কাজ করতেছে আর কি। ঠিক আছে, তবে এই অঙ্কটা ভাই ইম্পর্টেন্ট, অবশ্যই আমরা বাসায় দেখব। তো আজকের ক্লাসের শেষ স্লাইড, এটা থেকে কত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এটা আপনাকে বের করতে বলছে। তো সময় পাবেন হচ্ছে 2 মিনিট, চেষ্টা করেন হচ্ছে কারেক্ট অ্যান্সার দেওয়ার। যেহেতু শেষ স্লাইড একটু চেষ্টা করেন শেষটা ভালো করার। খাতায় লিখবো কি ভাই? যেটা লিখছি ওইটাই খাতায় লিখবেন ব্রো। যে কোনো পূর্ণ সংখ্যার বর্গ করলে যে সংখ্যাটা পাই তাকে একটা পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। আচ্ছা ভাই, সেকেন্ড কোশ্চেন যেটা দিয়েছিলেন ওটার অ্যান্সার কি এটা হবে? না ভাই, ওইটা অ্যান্সার এটা হবে না, আপনি যেটা লিখছেন এটা হবে না। কারণ প্রথমটাই তো ভুল আছে, দেখেন আপনি একবার লাস্টে 1 লিখছেন, ওই 1টা তো হওয়া সম্ভব না। ভাইয়া পোল লঞ্চ করেন প্লিজ। ও আচ্ছা, তাহলে সময় তো 1 মিনিট চলে গেছে, এখন তাহলে আর কতক্ষণ পাবেন? এখন তাহলে আর 1 মিনিট পাবেন। এই এটার অ্যান্সার তো পেরে গেছে একজন। 1 2 3 4 5 6 7 8 9 10। এই মাশাআল্লাহ, এর আগের কোশ্চেনের অ্যান্সার একজন পেরে গেছে। নাম হচ্ছে রিদা। মাশাআল্লাহ। আচ্ছা, টাইমস আপ। অনেকক্ষণ সময় পেয়েছেন, অনেকক্ষণ সময় পেয়েছেন। তা আপনারা একটু, ইসরে ভুলটা দেখাইছি ভুলটা দেখাইছি না।
কি হবে এখানে? আচ্ছা, ভেরি গুড। এখানে একটু হালকা আবেগের সাথে খেলা আছে, এটা অনেকে পেরেও ভাবে যে মানে অনেকে ভাবে যে সে পারছে, কিন্তু পরে যায় দেখে যে একটু জন্য ভুলে গেছে। আচ্ছা, তো চলেন একটু আমরা দেখি অ্যান্সারটা কি। তবে আপনাদের মধ্যে মেজরিটি পেরেছেন, এটা মাশাআল্লাহ ভালো জিনিস। 38, 35, 11, 15। আচ্ছা, বলা হয়েছে কি এটা থেকে কত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, একটু লক্ষ্য করি, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 16, এরকম করে লিখি ফার্স্টে। হ্যাঁ, তো দেখেন এটা কি পূর্ণবর্গ সংখ্যা? এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। কারণ কি, এই যে এটাকে আমি লিখতে পারতেছি এক্স স্কোয়ার, এটাকে আমি লিখতে পারতেছি 4 স্কোয়ার। এখানে যদি আমি কোনোভাবে এটা লিখতে পারতাম -2 ইন্টু এক্স ইন্টু 4, তাহলেই কিন্তু হইতো। আমি যদি এখানে এটা লিখতে পারতাম যে -2 ইন্টু এক্স ইন্টু 4, তাহলেই কিন্তু এটা পূর্ণবর্গ হয়ে যেত। খেয়াল করেন, তখন আপনি এটাকে লিখতে পারতেন, তখন আপনি এটাকে লিখতে পারতেন হচ্ছে এক্স মাইনাস 4 হোল স্কোয়ার, এভাবে লিখতে পারতেন, তাই না? পূর্ণবর্গ একটা জিনিস আপনি পেয়ে যেতেন। তা আপনি কি এটা লিখতে পারতেছেন? এখানে কি আছে এটা? এখানে কি -8x আছে? -8x কিন্তু নাই এখানে, আপনার -8x নাই। তার মানে এখানে এমন কিছু একটা করতে হবে যাতে -8x আসে। এখানে -4x এর জায়গায় যাতে -8x আসে, এমন কিছু একটা এখানে আমাদের করতে হবে। তাহলে কি করলে হচ্ছে এখানে -8x আসে? এখানে কি করলে হচ্ছে গিয়ে -8x আসে? দেখেন আছে -4x, আমি যদি আরো 4x বাদ দিতাম, খেয়াল করে দেখেন, আমি যদি এই রাশিটা থেকে আরো 4x কে বাদ দিতাম, আরো 4x কে যদি বাদ দিতাম, তাহলে কিন্তু আমি এখানে -8x পেতাম। যেই রাশিটা ছিল সেখান থেকে যদি আরো 4x কে বাদ দেওয়া হতো, তো কি জিজ্ঞেস করছে দেখেন, এটা থেকে কত বিয়োগ করলে, দ্যাট মিন্স এটা থেকে যদি আমি 4x কে বিয়োগ করি, অর্থাৎ 4x কে বিয়োগ করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। এই যে আরো -4x করা লাগে, এইটা দেখেই আবেগে মানুষজন অনেক সময় 2 নাম্বারটা উত্তর দিয়ে দেয় যে -4x। না, -4x বিয়োগ করা লাগবে না, বিয়োগ করা লাগবে শুধু 4x। আমার বিয়োগ করা লাগবে কি, শুধু 4x বিয়োগ করা লাগবে। শুধু 4x যদি বিয়োগ করি, তাহলে আমি এখানে পাবো হচ্ছে -8x। আর -8x পেলে আমি যে রাশিটা পাবো সেটা তখন হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হবে হচ্ছে গিয়ে 1 নাম্বারটা। অ্যান্সার হচ্ছে 1 নম্বর। অনেকে ভাবে হচ্ছে গিয়ে এটা অ্যান্সার 2 নাম্বারটা হবে, বুঝছেন? কেন জানি ভাবে, আমি জানি না, কিন্তু হচ্ছে কোশ্চেন যেটা বলছে এইটা একেবারে ক্লিয়ারলি বোঝাচ্ছে যে এখান থেকে বাদ দেওয়া লাগবে 4x। যদি 4x বাদ দিই, তাহলে যে রাশিটা পাবো সেটা অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আজকের ক্লাসে 4টা পোল কোশ্চেন কয়জন পারছেন তারা একটু হ্যান্ড রেজ করেন তো দেখি। 4টাই পেরেছেন কয়জন? হ্যান্ড রেজের অপশনই নেই মনে হয়, নাকি? দাঁড়ান, একটু হ্যান্ড রেজের অপশনটা কি চালু করা যাবে? হ্যাঁ জি, চালু হয়ে গেছে। তো 4টাই পেরেছেন কয়জন? আমি একটু পার্সেন্টেজটা দেখতাম আর কি। পার্সেন্টেজটা হচ্ছে 10% মানুষ, 10% মানুষ আছেন যারা 4টা পোল কোশ্চেনই পারছেন। কিন্তু ভাই আজকে পোল কোশ্চেন গুলো কিন্তু সহজ ছিল। আজকের পোল কোশ্চেন গুলা মোটামুটি দেখবেন, এই যে এরপরে ক্লাস 9-এ তো আরো ক্লাস তো করবেন ইনশাল্লাহ, পরে ক্লাসগুলো করলেই দেখবেন আর কি, যে আপনাদের স্লাইড গুলার পোল কোশ্চেন গুলা কিন্তু একটু বেশি আবেগ নিয়ে খেলাধুলা বলা, ঠিক আছে, বেশি। তো একটু সবাই চেষ্টা করবেন একটু সচেতন ভাবে হচ্ছে গিয়ে পোল কোশ্চেন গুলোতে অ্যান্সার করার, আর এই পার্সেন্টেজটা বাড়ানোর চেষ্টা করবেন। এই যে আজকে 10% সবসময় দেখবেন যে এরকম 10-12তেই ঘোরাফেরা করবে আর কি, ঠিক আছে। তো একটু চেষ্টা করবেন হচ্ছে আরো বেশি সংখ্যক মানুষ সচেতন ভাবে কারেক্ট অ্যান্সারটা কিভাবে প্রদান করা যায় সেদিকে একটু সচেষ্ট হবেন আর কি। তো আজকে ক্লাসের উপর বেসিস করে এখানে এটা আবার কি, এখানে হচ্ছে একটা হ্যাঁ ঠিক আছে সব, এখানে হচ্ছে একটা বাড়ি কাজ দেওয়া আছে, তো আপনারা একটু বাড়ি কাজটা একটু বাসায় চেষ্টা করবেন সবাই, ইনশাআল্লাহ হচ্ছে কি বাড়ি কাজটা নিজেরাই সলভ করে ফেলতে পারবেন। তো একটা কথা বলে একটু শেষ করি, সেটা হচ্ছে এই যে অবসরের একটা কথা আসছিল আজকে ক্লাসের শুরুতে, এই জিনিসটা আমার মনে পড়ছে আর কি, যে সালাম ভাই যখন আপনাদেরকে জিজ্ঞেস করছে যে হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে গতকালকে তো ছুটি ছিল, ছুটিটা কিভাবে কেটেছে, এরকম কি কি একটা কোশ্চেন করছে। তো এই কোশ্চেনটা হচ্ছে গিয়ে অনেকে হচ্ছে উত্তর দিয়েছিলেন, তো মাশাআল্লাহ ভালোই উত্তর দিয়েছিলেন। তো আমরা অবসর সময় আসলে কি করি, আমরা অবসর সময় আসলে কি করি সেটা তো এক একজন এক এক কাজ করি। কেউ কেউ ঘুমাই, কেউ কেউ হচ্ছে গিয়ে আপনার খেলাধুলা করি, কেউ কেউ খেলাধুলা দেখি, কেউ কেউ হচ্ছে গিয়ে যত উত্তম ভাবে পারা যায় হচ্ছে গিয়ে সময়টা নষ্ট করি, এরকম অনেক অনেক কিছুই করি আর কি। এখন আমার কথা হচ্ছে এটা হচ্ছে জাস্ট একটা আয়াত যখন দেখেছিলাম তখন হচ্ছে ফার্স্টেই হচ্ছে কি মাথায় জিনিসটা আসছিল যে আমরা তো জীবনে এরকম অনেক অবসর সময় পাই, তো আমরা ওই অবসর সময়গুলোতে আসলে কি করে থাকি। তো ওইটার উপর ইয়া করেই আপনাদের একটা জিনিস দেখাই, যে অবসর সময় আমরা যে যাই করি না কেন, কিন্তু আমাদের আসলে কি করা উচিত, আমাদের আসলে কি করা উচিত, এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে ইয়াদের জন্য, কি জানি বলে আপনার মুসলমানদের জন্য জিনিসটা আর কি বেশি ইয়ে করা বলা।
এখানে লেখা আছে কি আপনার 7 নম্বর আয়াতে, সেটা হচ্ছে আপনি কি স্ক্রিন দেখতে পান আমার? আমি একটু দেখি, দেখতে পান নাকি? হ্যাঁ। অতএব যখনই তুমি অবসর পাবে তখনই কঠোর ইবাদতে রত হবে। এটা হচ্ছে কি 94 নম্বর সূরার 7 নম্বর আয়াত, 94:7। ঠিক আছে? তো আপনার হচ্ছে এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে, এখানে এই অবসর বলতে বেসিক্যালি হচ্ছে আমরা যখন বিভিন্ন ডিউটি পালন করি, তো কেউ হচ্ছে গিয়ে পড়াশোনা করি, কেউ হচ্ছে গিয়ে জীবিকার সন্ধানে হচ্ছে বের হই, এক একজন আমরা এক এক কাজ করি। তো এই অবসর মানে 21শে ফেব্রুয়ারি অবসর বোঝানো হয় না, এই অবসর মানে বেসিক্যালি হচ্ছে সারা দিনের অবসরই বোঝানো হয়েছে আর কি, বুঝছেন? তো যখন একটু অবসর পাবো আমরা, তখন একটু চেষ্টা করব হচ্ছে কি ইবাদতে রত হওয়ার। কারণ এই যে যত রকমের ফ্রাস্ট্রেশন, এই যে যত রকমের জিনিসপত্র আপনি চিন্তা করেন যে আমি তো ক্লাস 6, 7, 8 কিছু পড়িনি, আমি কি 9, 10 পারবো নাকি? ভাই 6, 7, 8 অনেক ভালো মতো পড়েও 9, 10-এ বকে গেছে এমন মানুষজনের কিন্তু অভাব নাই আর কি। আপনার কাজ হচ্ছে কি আপনি আপনার চেষ্টাটা করবেন। আপনার কাজ হচ্ছে সামনে যেটা আছে ওইটার জন্য আপনি চেষ্টা করুন। কি হয়ে গেছে ওইটা নিয়ে হচ্ছে কি আপনার পড়ে থাকার মানে কোনো মানে হয় না আর কি। যেটা হয়ে গেছে ওইটা নিয়ে হচ্ছে কি পড়ে থাকার মানে হয় না, বরং হচ্ছে কি কি হতে যাচ্ছে সেটাতে হচ্ছে কি আপনার ফোকাস দেওয়া উচিত আর কি। তো এইটা নিয়ে ফ্রাস্ট্রেশনের কোনো কিছুই নেই। অনেক চরম ফ্রাস্ট্রেশনে যখন আমাদের নবী ছিলেন, তখনও তার জন্য হচ্ছে কি অনেক সুন্দর সুন্দর আয়াত হচ্ছে কি আল্লাহ নাজিল করেছেন। এরপরে আয়াতটাই সম্ভবত ওইটা নিয়ে যে অবশ্যই তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময় হচ্ছে উত্তম। যদিও এখানে পরবর্তী মানে হেয়ার আফটার বোঝানো হয়েছে, আখিরাত বোঝানো হয়েছে, কিন্তু মানে আমরা নর্মালি লাইফেও চিন্তা করতে পারি আর কি। আমরা সবসময় বলি না যায় দিন ভালো আসে দিন খারাপ, কথাটা পুরাই উল্টা। কোরআন বলতেছে যে সামনের দিন আরো ভালো হবে আর কি। মানে আশা রাখতে হবে, ভরসা রাখতে হবে হচ্ছে আল্লাহর উপরে আর কি। তো আপনি কি হয়ে গেছে 6, 7, 8 সেটা আপনি হচ্ছে গিয়ে ফোকাস করার কোনো প্রয়োজনই নাই। আপনি হচ্ছে সামনে যেটা হবে সেটা কিভাবে ভালো করা যায় ওইটার জন্য হচ্ছে গিয়ে চেষ্টাটা করে যেতে হবে আর কি। তো একটু আমরা সবাই একটু চেষ্টা করব, সেটা হচ্ছে অবসর সময় একটু ইবাদতে রত হওয়া। ইবাদত মানে কি ভাই নামাজ কালাম পড়া শুরু করে দিব নাকি, মসজিদে চলে যাবো নাকি? না, ব্যাপারটা হচ্ছে যেই কাজটা করবেন ওই কাজটাই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করবেন। মানে আপনি একজনের সাথে যদি ভালো ব্যবহার করেন সেটাও একটা উত্তম সাদাকা হিসেবে গণ্য হয়। ঠিক আছে? তো একটু চেষ্টা করবো আমরা এই জিনিসটা একটু মাথায় রাখার, অবসর সময়গুলো যাতে আমাদের খুব বেশি অপচয় না হয়, তাছাড়া গুনাহ কামানোর পিছনে যাতে আমরা ছুটে না পড়ি, আর পরবর্তী সময়গুলো আমাদের আগের সময়ের চেয়ে ভালো, এই জিনিসটা যাতে আমাদের সবসময় মাথায় থাকে। এইটা হচ্ছে গিয়ে আমি দোয়া করি আপনাদের জন্য, আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আজকে ক্লাসের উপর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে যেটা আপনি মনে করেন হচ্ছে রেকর্ডিং দেখেও আপনার পক্ষে বোঝা সম্ভব না, তাহলে সেই কোশ্চেনটা আপনি এখন আমাকে করতে পারেন। আমি চেষ্টা করব হচ্ছে আপনার জ্ঞান পিপাসা হালকা হলেও মেটানোর। কেউ কি আছেন ভাই? এই হ্যান্ড রেজের অপশন আছে তো নাকি ভাই? হ্যাঁ, হ্যান্ড রেজের অপশন তো আছে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। ভাইয়া আপনি একটা কথা বলেছিলেন যে এখানে যে এই যে স্লাইডে দেখছেন n × n+1, তো আপনি বলেছেন যে যেকোনো দুইটা সংখ্যাকে গুণ করলে জোড় সংখ্যা পাওয়া যায়, কিন্তু 9 × 3 এটা গুণ করলে তো বিজোড় সংখ্যা পাওয়া যায়। আবার যদি দেখা যায় যে অন্যান্য সংখ্যা মাঝে মধ্যে গুণ করলে বিজোড় সংখ্যা পাওয়া যায়, তো সেক্ষেত্রে কি করব? ব্যাপারটা হচ্ছে এখানে কি বোঝানো হয়েছে দেখেন, n × n+1 মানে পরপর দুইটা সংখ্যা গুণ করবেন। সাথে পরপর দুইটা সংখ্যা গুণ করেন দেখি। 9 আর 3 তো পরপর দুইটা সংখ্যা না, পরপর দুইটা সংখ্যা করতে হবে মানে n × n+1 মানে জি জি হ্যাঁ, পরপর যে কোনো দুইটা সংখ্যা গুণ করেন তো। 6 + 1 = 7 হয়, 3 × 2 = 6, আর সাথে 1 যোগ করলে তো 7। 3 × 2 বুঝিনি কথাটা বুঝিনি, আবার 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 আবার। না ভাইয়া, যদি n = 2 ধরি আর n+1 = 3, হ্যাঁ, তাহলে এই দুটো গুণ করলে তাহলে কত জোড় সংখ্যা হয় না? হ্যাঁ। ও ভাই পরপর দুইটা সংখ্যা নিলে এটা জোড় সংখ্যা হবেই ভাই, কারণ পরপর দুইটা সংখ্যা নিলে তাদের মধ্যে একটা তো জোড় থাকবে। দেখেন পরপর দুইটা যখন আপনি সংখ্যা নিবেন তাদের মধ্যে একটা তো জোড় থাকে না সবসময়। যখন আমরা পরপর দুইটা সংখ্যা নিই তাদের মধ্যে একটা জোড় থাকে না। তো এই জন্য হচ্ছে যখন এই দুইটাকে আমরা গুণ করি তখন যে জিনিসটা পাই সেটা অবশ্যই জোড় সংখ্যা হবেই। ঠিক আছে? ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল যে ক্লাস 7-এ থাকাকালীন আমাদের বর্গমূল করতে কষ্ট হতো কেন? কারণ ওই সময় আমাদের ক্যালকুলেটর ছিল না। এখন তো 9-এ উঠছি, এখন কি ক্যালকুলেটর ইউজ করে বর্গমূল বের করলে কিছু বলবে আমাদের? না, কিছু বলবে না। আপনি ক্যালকুলেটর ইউজ করে বের করেন, কিন্তু হচ্ছে গিয়ে
মানে এটা আসলে নিয়মটা কি ওইটাও একটু দেখানো হয়েছে আর কি। যদি কখনো কোনো স্কুলে হচ্ছে রিটেনে চলে আসে, তো রিটেনে আসলে এভাবেই করতে হবে আর কি, সৃজনশীলে চলে আসলে এভাবেই করতে হবে, কিছু করার নেই। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ভাই, আর সম্ভবত কারো কোনো প্রশ্ন নাই, আমরা আজকে এখানে শেষ করি ভাই। জি ভাইয়া। ওকে, ধন্যবাদ। আর ভাই আপনি পিডিএফ টা ডাউনলোড দিয়ে হ্যাঁ, দিন, ঠিক ডাউনলোড আছে। করে দিন। জি জি ভাই। ওকে, আর ওকে। স্টুডেন্ট ভাইরা তোমাদের উদ্বাস রিলেটেড কোনো কোশ্চেন থাকলে চ্যাট বক্সে বলতে পারো। তো কিছু নেই, দেখুন। তো তোমাদের কোনো উদ্বাস রিলেটেড কোশ্চেন থাকলে চ্যাট বক্সে বলতে পারো। তোমাদের 26 তারিখ পর্যন্ত দেয়া আছে, সেকেন্ডটা দেয়া হবে তোমাদের, ওখানে থাকলে পাবে তোমরা। সেকেন্ডটা এটা শেষ হলে সেকেন্ডটা দেয়া হবে। না ভাই, তোমাদের রুটিনে যে ক্লাসটা আছে তোমার রুটিনটা ফলো করবে। যারা পরীক্ষা অ্যাবসেন্ট করছে তারা কোনো মতো প্রশ্নটা পাবে না। উইকলি এক্সাম তোমরা অবশ্যই পরীক্ষা অ্যাটেন্ড করবা। অ্যাটেন্ড না করলে তোমার আইডিতে প্রশ্নটা থাকবে না। ঠিক আছে। হ্যাঁ, তোমরা ফোন দিতে পারো, ফোন দিয়ে যোগাযোগ করতে পারো। কেন এখন করো নাই? এখন কি অবস্থা? আর আরেকটা বিষয় কি জানো, যে তোমার পরীক্ষায় অ্যাটেন্ড না করলে পরবর্তী প্রশ্ন দেখতে পারবে না। এর থেকে তো এটা হচ্ছে পরবর্তী প্রয়োজনে হচ্ছে ওপেন করে আমাদের অনলাইন প্রোগ্রামটা পুরোটা ফার্মগেট থেকে চালানো হবে। এই জন্য তোমাদের সমস্যা সব ফার্মগেট থেকেই করা হয়, মেসেজ করা হয়। ঠিক আছে ভাই? ঠিক আছে, তাহলে নেক্সট টাইম আচ্ছা হ্যাঁ, ভাইয়া, আমি একটু অ্যাড করি। জি জি ভাই। আচ্ছা, তোমরা যারা বলছো যে ভাইয়া আমরা কি ফিজিক্যালি পরীক্ষা দিতে পারবা, হ্যাঁ, তোমাদের নেক্সট উইকলি এক্সামটা তোমরা ফিজিক্যালি এক্সাম দিতে পারবা, ব্রাঞ্চে গিয়ে, নিকটস্থ ব্রাঞ্চে গিয়ে। আর যে ডেইলি এক্সাম গুলো সেগুলো হচ্ছে অনলাইনে দিতে হবে। কেবলমাত্র উইকলি এক্সাম গুলো তোমরা নিকটস্থ উদ্ভাস উন্মেষ ব্রাঞ্চে গিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই। আর সবাই অবশ্যই যখন হচ্ছে এক্সামটা দিবা, তখন হচ্ছে অবশ্যই চেষ্টা করবো যে নেট কানেকশন ঠিক আছে কিনা এটা চেক করে নিবা। আর হচ্ছে এক্সামটা একটু হচ্ছে আগে ভাগেই দেওয়ার চেষ্টা করবা। আর তোমরা যারা হচ্ছে বলছিলা যে হচ্ছে কেমিস্ট্রি ক্লাস তো থাকার কথা ছিল 21 তারিখে, তো ছিল না। দেখো তোমাদের হচ্ছে কেমিস্ট্রি ক্লাস এই উইকে ছিল না। তো অনেকে বলছে যে আবার পরীক্ষাতে কি কেমিস্ট্রি থেকে কোশ্চিন আসবে কিনা। না, তোমাদের উইকলি এক্সামে কেমিস্ট্রি থেকে কোনো কোশ্চিন আসবে না, তবে যে কোনো সাবজেক্ট থেকে 2টা সিকিউ আসবে। ঠিক আছে, রিটেনের ক্ষেত্রে যে কোনো একটা সাবজেক্ট থেকে 2টা সিকিউ আসবে, আর বাকিগুলো থেকে একটা একটা করে আসবে। তবে কেমিস্ট্রি থেকে কোনো কোশ্চিন আসবে না, যেহেতু এই সপ্তাহে কেমিস্ট্রি ক্লাস হয় নাই। উইকলি এক্সাম তোমাদের হচ্ছে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। তোমরা যদি হচ্ছে ফিজিক্যালি ব্রাঞ্চে গিয়ে দিতে চাও, সেক্ষেত্রে হচ্ছে তোমরা যে ব্রাঞ্চে যাবা সেই ব্রাঞ্চে ফোন দিয়ে যাবা, তারা বলে দিবে যে হচ্ছে কয়টা থেকে কয়টা তোমরা দিতে পারবে। হ্যাঁ, এক এক ব্রাঞ্চের টাইমটা হচ্ছে ভিন্ন হতে পারে। ফিজিক্যালি যারা এক্সামটা দিবা আর যারা অনলাইনে দিবা, তো তারা হচ্ছে সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে দিলেই হবে। তো ঠিক আছে, তোমাদের তেমন আর কোনো কোশ্চিন নাই তো। ভাইয়া, তাহলে আমরা শেষ করি। ছিল।